লজ্জা করে না স্ত্রীর কাজ করা টাকায় বসে বসে খেতে? আজকে হঠাৎ এই কথা বললা যে? আর তুমি তো ভালো করেই জানো আমার একটা পায়ে সমস্যা। কপাল খারাপ আমার, আমি কেন তোর মতো প্রতিবন্ধী স্বামীর সেবা করি? তুমি কি বলছো এটা তোমার মাথায় আছে তো? এটা ভুলে যেও না আমি তোমার স্বামী। মাইশা আমার হুইল চেয়ারের সামনে বসে বলল, মাঝে মাঝে মন চায় তোর মতো স্বামীর মুখে লাথি মারি। আমার মতো এত সুন্দরী মেয়ের কেন যে তোর সাথে বিয়ে হলো? ইদানিং তুমি আমাকে অপমান করছো মনে হচ্ছে। এই নে, এখন তোরে মারলাম, কি করবি আমার? তুই চাইলেও তো কিছু করতে পারবি না, কারণ তুই অন্য কারো সাহায্য নিয়ে চলিস। গালে হাত দিয়ে আমি মাইশার দিকে তাকিয়ে আছি, যাকে আমি এতটা ভালোবাসি। সে কিনা আজকে আমার গালে চড় দিল। বিষয়টা আমি মানতে পারলাম না। তবে আমি এখন চাইলেও আর কিছু করতে পারবো না। যেদিন আমি মাইশাকে বিয়ে করি সেদিন আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা পা হারিয়ে ফেলি। ডক্টর বলেছিল ঠিক হয়ে যাবে যদি আমি ঠিকমতো পায়ের যত্ন নিই। এই জন্য এখন আমি হুইল চেয়ার ব্যবহার করি। বিয়ে করেছি 2 মাসের মতো হলো। কি বাবু, তুমি খুব ব্যথা পেয়েছো? ইস, আমার লক্ষ্মী জামাইটা বুঝি খুব ব্যথা পেয়েছে। মাইশা, আমার সাথে এমন কেন করছো তুমি? তো তোর সাথে আমি কি করব? না পারিস কাজ করতে, না পারিস আমাকে মানসিক শান্তি দিতে। আমিও তো একটা মেয়ে, আমার কি মন চায় না বাসায় বসে থাকি? আমার কি মন চায় না অন্য মেয়েদের মতো একটু সাজুগুজু করি? কিন্তু আমার জীবন থেকে সবকিছু শেষ হয়েছে তোর জন্য। সারাদিন অফিসের কাজ করে তোর সেবা করতে হয়। আমি তো বলেছি আমাকে ছেড়ে চলে যাও তুমি। আমার মতো অসহায় একটা ছেলের পাশে থেকে তোমার কি লাভ আছে? মাইশা টেবিল থেকে তরকারিটা নিয়ে সবটা আমার উপর ফেলে দিয়ে বলল, তোর জন্য আমার জীবন থেকে সবকিছু চলে গেছে। মন চায় আমি তোরে মেরে জেলে চলে যাই। আমি চোখ বন্ধ করে সব কিছু নীরবে সহ্য করে নিচ্ছি। তবে আমার এখন কি করা উচিত এটা আমি নিজে ভালো করে জানি না। আমি হুইল চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছি। একটুবার মাইশা আমার সামনে এসেই চুপচাপ আমার পা পরিষ্কার করে ভেতরে চলে গেল। আমার বাবা মা ভাই বোন সবাই আছে, তবু এদের কাছ থেকে আমি আলাদা থাকি। অবশ্যই এটা মাইশারই ইচ্ছে ছিল। সরি, আমার ভুল হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে মাইশের দিকে নজর দিয়ে আবারও সামনে তাকালাম। আনমনে বললাম, যদি আমার এতটুকু ক্ষমতা থাকতো তাহলে সে কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম। যে মেয়ে স্বামীর গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক সংসার করতে পারে না। আপনি জানেন তো, যখন তখন আমার মাথা গরম হয়ে যায়। প্লিজ আমাকে মাফ করে দেন। আর কত তোমাকে আমি মাফ করব? এটা তো তোমার নিত্য নতুন কথা। তবে খুব শীঘ্রই তোমাকে আমি ছেড়ে দেব, তুমি চিন্তা করো না। বাবা, আপনি তো খুব ভালো কথা বললেন। আমাকে ছাড়তে হলে যে আপনার 10 লাখ টাকা লাগবে, সেই টাকা কোথায় পাবেন আপনি? থাক, এসব এখন বাদ দিয়ে আমি অফিসে যাই, আপনি থাকেন। আর আমাকে যে ছাড়ার কথা বলেন, আমি না থাকলে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেন। আজকে আমি আছি বলে এসব করতে হচ্ছে না। তোমার অত্যাচার সহ্য করাচ্ছে যদি ভিক্ষাও করতে হতো সেটাও ভালো ছিল। মাইশা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আমাকে হুইলচেয়ার থেকে লাথি মেরে ফেলে দিল। আমি নিচে পড়ে পায়ের ব্যথায় ওমাকে বলে একটা চিৎকার দিলাম। মাইশা আমার দিকে তাকিয়ে হাসছে। আর আমার চিৎকার শুনে বাইরে থেকে একটা মহিলা বলল, মাইশা, ভিতরে কি কিছু হয়েছে নাকি? মাইশা আমার মুখ চেপে ধরেই বলল, না ভাবি, তেমন কিছু হয় নাই। এই আপনার ভাই একটু মজা করছে, এই আর কি। বাইরে থেকে আওয়াজ এলো। আচ্ছা, এই কথা। এদিকে ব্যথায় আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার এতটা পরিমাণ কষ্ট হচ্ছে যা বলার বাহিরে। মাইশা আমার অবস্থা দেখে আমার হাত ধরে আবারও হুইল চেয়ারে বসিয়ে দিল। আমি বারবার আপনাকে বলছি আমাকে প্লিজ আপনি রাগিয়ে দিবেন না, তাও রাগিয়ে দেন কেন? আমি আবার চোখের পানি মুছে বললাম, আমাকে ছেড়ে দেন, আমি আর এসব সহ্য করতে পারছি না। মাইশার হাত থেকে ওর ব্যাগটা নিচে ফেলে দিয়ে বলল, আমি অনেক অনেক সরি। আপনি জানেন তো রেগে গেলে আমি কি করি? আমি নিজেও জানি না। এ কথা বলেই মাইশা আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দেন। এই যে আমি বাহিরে আপনার জন্য এত কিছু করি, আমার কি কষ্ট হয় না বলেন? এরপরও অফিস থেকে এসে আপনাকে আমি সময় দেই, আপনার সব কাজ করি। এই সব কিছু তো আপনার জন্যই করি। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। মাইশার মাথায় হাত দিয়ে বললাম, এমন কিছু করবে না যাতে আমার মন খারাপ হয়। তুমি জানো নিচে পড়ে আমার কতটা কষ্ট হয়েছে। আর এমন কিচ্ছু করব না, প্লিজ এইবারের মতো মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। তবে পরের বার এমন কিছু করলে তোমাকে ফেলে চলে যাব কিন্তু বলে দিলাম। আর এমন কিছু হবে না। মাইশা আমার দিকে মুখটা এগিয়ে দিয়ে বলল। আপনার কাছে কিছু চাইছি আমি। আমি আলতো করে মাইশার ঠোঁটে চুমু দিয়ে বললাম, এখন অফিসে যাও, ঠিক আছে? চেয়েছিলাম এত কিছু, দিলেন অল্প একটু। এই কাজটা কি ঠিক করলেন? আগে আমি সুস্থ হয়ে নেই, পরে যত মন চাইবে তত দিব। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, আপনি সুস্থ হবেন কখন? ডাক্তার কি বলল আপনাকে? দেখি, কালকে গিয়ে একটু যোগাযোগ করব। আমি চাই আপনি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যান। আপনার হাত ধরে ঘুরবো,
আপনার সাথে পার্কে যাব, ফুচকা খাবো, আপনার হাত ধরে অনেক দূরে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মানুষ বলে ভালোবেসে সবাই নাকি মরতে পারে, তবে আপনি তো আমার স্বামী, আমি আপনার জন্য। ব্যাস হয়েছে, আর বলতে হবে না। জানো তো মাইশা, মাখন ফুল উপল থেকে দেখতে অনেক সুন্দর, কিন্তু ভেতরে একদম নষ্ট। তেমনি কিছু মানুষ আছে, তাদের মুখে এত সুন্দর সুন্দর কথা, কিন্তু ভেতরে একদম। আপনি কি এই কথাটা আমাকে বললেন? আরে না না, আমি এই কথা তোমাকে বলবো কেন? তুমি তো আমার লক্ষ্মী বউ। ভাবি, আপনি বাসায় আছেন? দরজার বাইরে মিশুর আওয়াজ শুনে বললাম, মাইশা দরজা খুলে দাও তো, আমার বন্ধু এসেছে। মাইশা দরজা খুলে মিশুকে দেখে হাসি দিয়ে বলল। কি ভাইয়া, আপনি ভালো আছেন তো? মিশু আমার দিকে এগিয়ে এসে বলল, আপনাদের বাসায় এসে আমি খারাপ হয়ে যাই ভাবি। আমার বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা দেখলে আমার কলিজায় আঘাত লাগে। বন্ধু, তুই ভালো হবি কবে বল? কত সময় আমরা একসাথে ছিলাম, আজকে তুই হুইল চেয়ারে আর আমি। বাদ দে মিশু, মন খারাপ করিস না, সব হলো কপাল। তবে শুধু এটাই দোয়া কর, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এটা কি বলতে হবে মামা? আমি তোর জন্য সবসময় মন থেকে দোয়া করি। আচ্ছা, আমি তাহলে গেলাম। তোমরা দুই বন্ধু মিলে কথা বলো, ঠিক আছে? ঠিক আছে, যাও তুমি। আজকে তুমি কিছু ভুলে যাচ্ছ না, তোমার মনে হয়? ও হ্যাঁ, তাই তো। মিশু, তুই তোর ভাবিকে একটু এগিয়ে দেয়, ঠিক আছে? আমি তো আর যেতে পারবো না, আমার হয়ে তুই তোর ভাবিকে একটু এগিয়ে দেয়। কি ভাবি, আপনি একা একা যেতে পারেন না? প্রতিদিন কি আপনার সাথে আমার যাওয়া লাগবে? মিশু মামা প্লিজ। থাক মামা, তোর বলতে হবে না, আমি এগিয়ে দিয়ে আসছি। মাসের পেছন পেছন মিশু বের হয়ে গেল। মাঝে মাঝে ঠিক এই সময় মিশু আমার বাসায় আসে। কি করব, আমি তো আর হাঁটতে পারি না, এজন্য মিশুকে মাঝে মাঝে বলি ওর ভাবিকে একটু এগিয়ে দিয়ে আসতে। ভাইয়া, আমি কি ভেতরে আসবো? মাহিকে দেখে বললাম, আসো, ভেতরে আসো। আর আসতে এত দেরি হয়েছে কেন? মাহি আমাদের বাড়িওয়ালার মেয়ে, ও ক্লাস 9-এ পড়ে। মাঝে মাঝে আমার কাছে পড়তে আসে। তবে এত বড় একটা মেয়ে আমার কাছে একা পড়তে আসে, ভয় পাই না। এই মেয়ের কাহিনী আমি পরে বলবো। মাহি একটা চেয়ার টেনে আমার পাশে বসে বলল, ভাবি কখন যাবে সেই অপেক্ষা করছিলাম আমি। তবে আপনার আজকে মন খারাপ মনে হচ্ছে ভাইয়া, কিছু কি হয়েছিল ভাবির সাথে নাকি? আরে না, তেমন কিছু হয়নি। আমার কথা বাদ দাও, তোমার কি খবর বলো? এই তো ভাইয়া, মোটামুটি ভালোই। আপনাকে একটা কথা বলার ছিল, বলবো কি? বলো। ভাবিকে মিশুর সাথে কেন যেতে দেন? আমি সেদিন স্কুলে যাওয়ার পথে দেখি মিশু ভাইয়া ভাবির একটা হাত জড়িয়ে ধরে আছে, আর ওনারা রিকশায় বসে একজন আরেকজনের সাথে মিশে বসে আছে ভাইয়া। এটা আমার নিজ চোখে দেখেছি। মিশু অনেক ভালো ছেলে, ও এসব করবে না। তুমি হয়তো ভুল দেখেছো। তুমি তো জানো আমার একটা পায়ে সমস্যা, আমি হাঁটতে পারি না। এজন্য মাঝে মাঝে মিশুকে বলি আমার বউকে এগিয়ে দিয়ে আসতে। দেখেন ভাইয়া, আমাকে আপনি পিচ্চি বলতে পারেন, কিন্তু আমি এটা বুঝি যে কোনটা বন্ধুত্বের ভালোবাসা আর কোনটা অন্যরকম ভালোবাসা। সবকিছু আমি বুঝি ভাইয়া। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি মিশু ভাইয়ের চরিত্র ভালো না। আপনার সুযোগ নিচ্ছে ভাইয়া। আমি বলছি, কাউকে আপনি অন্ধবিশ্বাস করবেন না, একটু পরীক্ষা করে দেখবেন। মায়ের কথা শুনে আমার এখন কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। আমার বউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাও আমার কাছে ভালো। মাঝে মাঝে যখন রেগে যায় তখন উল্টাপাল্টা ব্যবহার করে, কিন্তু আসলের মনটা অনেক ভালো। মায়ের কথা শুনে নিজের কাছে খারাপ লাগতে লাগলো। মায়ের ঠিক কথাই বলল, কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। জানেন তো ভাইয়া, দেশে এখন কিভাবে পরকীয়া বেড়ে যাচ্ছে? মাহি, এসব কথা এখন বাদ দাও তো। আমি জানি এসব কথা শুনতে আপনার খারাপ লাগছে, তবে খারাপ লাগলেও কিছু করার নেই। নারীর মায়া খুব ভয়ানক মায়া। আপনি যদি অনুমতি দেন, আমি ভাবির সম্পর্কে সকল তথ্য বের করে ফেলবো। আমার ধারণা মিথ্যে হতে পারে না ভাইয়া। মায়ের কথা শুনে আমার কথা বলাই বন্ধ হয়ে গেল। তবে আমি এর কথা বিশ্বাস করছি কেন? আর যাই করুক, আমার মাইশা এমন কিছু করতে পারে না। হয়তো চলার পথে মাঝে মাঝে মিশুর হাত ধরে মজা করে, এতে আর কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসবো? দরজার কাছে তাকিয়ে দেখি আমার সমবয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে কেমন যেন অচেনা অচেনা লাগছে আমার। এর আগে এই মেয়েকে কখনো দেখিনি। আমি কি ভেতরে আসবো? আপনাকে তো ঠিক চিনলাম না, আর আপনি ভেতরে এসে কী করবেন? মেয়েটা এবার আমার অনুমতি ছাড়া ভেতরে এসে বলল, আপনার সাথে একান্ত কিছু কথা ছিল। যদি এই মেয়ে... আপনি অচেনা একটা মেয়ে, আমি চলে গেলে যদি আপনি ভাইয়াকে মেরে ফেলেন, তখন? আজকালের মেয়েরা শুধু সুযোগ খোঁজে। আমি মেয়ে হলে তুমিও তো মেয়ে নাকি? আর আমি তো এখানে কিছু ইনফরমেশন দিতেই এসেছি। মাহি আমার মুখের দিকে তাকিয়ে বলল। আমি কি তাহলে যাব ভাইয়া? মেয়েটার দিকে একবার তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে মাহি, তুমি এখন যাও, তোমার সাথে আমার পরে কথা হবে।
মাহি আচ্ছা বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মাহি যেতেই মেয়েটা দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল, এমন বউ রাখেন কেন যে আপনাকে মারতে গুণটা ভাড়া করে? আপনি তো চেয়ার থেকে উঠতেই পারেন না, আপনাকে মারতে আমাকে কেন ভাড়া করা হলো এটাই বুঝলাম না। আফসোস, আপনাকে আজকে মরতে হবে। আমার হাত থেকে আপনাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথা বলে মেয়েটা একটা পিস্তল বের করে আমার সামনে রেখে বলল। মরার জন্য তৈরি হয়ে যান। মেয়েটার কথা শুনে আমার অবস্থা সিরিয়াস হয়ে গেল। এই মেয়ে সত্যি আমাকে এখানে মারতে এসেছে? কি বলে এইসব? কিন্তু আমি কার এমন কি ক্ষতি করেছি যে এই মেয়ে আমাকে মারতে এখানে চলে এসছে? ভয় পেলেন আমার কথা শুনে মনে হচ্ছে? তবে এটাই সত্যি, আপনার বউ আমাকে টাকা দিয়েছে আপনাকে মারার জন্য। আমার বউ আমাকে মারবে? শুনে খুব হাসি পাচ্ছে। মাইশা আমাকে খুব ভালোবাসে, ও আমার সাথে এমন কিছু করতেই পারে না। এই মেয়ে সব কিছুই করতে পারে, আর আমি যা বললাম সব কিছু সত্যি কথা। আরেকটা কথা হলো যে আমি পুলিশের চাকরি করি। মেয়েটার কথা শুনে এবার আমি অবাক হয়ে গেলাম। কি বলে এই মেয়ে? এর কি মাথা খারাপ হয়েছে নাকি? মেয়েটা আমাকে মারার জন্য পিস্তলটা হাতে নিয়ে আমার দিকে তাক করলো। তখন আবার বাহির থেকে ঠকঠক আওয়াজ ভেসে আসলো। মেয়েটা আমার দিকে পিস্তল ইশারা করে বলল, ডাক কে এসেছে? আর যদি বেশি চালাকি করিস তাহলে এখানেই তোরে ভরে দিব, কিন্তু বলে দিলাম। আমি ছোট থেকে পিস্তল দেখে খুব ভয় পেতাম, আর আজকে সে পিস্তলে আমার সামনে তাক করে আছে। ভয়ে আমার কলিজার পানি নেই। মেয়েটার কথা মতো আমি বললাম, দরজার কাছে কে? আমার কথা শুনে বাইরে থেকে আওয়াজ এলো। বাবা দরজা খোল, আমি তোর আম্মু। আমি এবার মেয়েটার পারমিশন না নিয়ে দরজা খুলে দিলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই কেমন আছোস? আর আজকে এই খুশির দিনে তুই আমাকে খবর দিবি না? খুশির দিন মানে আম্মু? পরে বলবো এই মেয়েটাকে। আর ওর হাতে পিস্তল কেন বাবা? ও তো আবার তোরে মারতে এখানে আসে নাই। আরে আম্মু, তুমি যে কি বলো? আমাকে মারবে কে বলো? আমি তো ঠিকমতো হাঁটতেই পারছি না। আর তোমার ছেলের তেমন কারোর সাথে শত্রুতাও নেই। এটা তো খেলনার পিস্তল আম্মু। আমার কথা শুনে আম্মু মেয়েটার সামনে গিয়ে বলল, সত্যি তোমা, তুমি ওকে মারতে আসো নাই। আমার ছেলের জীবন থেকে সুখ দুঃখ সবকিছু হারিয়ে গেছে। যদি মারতে হয় তাহলে আমাকে মারো। আরে আম্মু কি শুরু করলে তুমি? ওর সাথে আমি একটু কথা বলি, তুমি ভেতরে যাও। আম্মুর কিছু না বলে ভেতরে চলে গেল। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হয়তো এখন আপনি আপনার আম্মুর জন্য বেঁচে গেলেন, যান, ছেড়ে দিলাম। কিন্তু পরের বার যদি আমি আসি তাহলে আমার পিস্তল থেকে গুলি মিস হবে না কিন্তু। মাইশা যে আমাকে মারবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, আমি লাউড স্পিকারে দিয়ে কথা বলছি। এই কথা বলে মেয়েটা মাইশাকে কল দিল। মাইশা কল ধরতে মেয়েটা বলল, সরি, আজকে আমি ওকে মারতে পারি নাই, তোমার শাশুড়ি চলে আসছে। থাক আপু, ওকে মারার দরকার নেই। এখন আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আর আমি আমার শাশুড়িকে কল করে নিয়ে আসছি। কেউ কিছু বোঝার আগে তুমি চলে যাও আপু। কল কেটে দিতে আমি চোখ বন্ধ করে ফেললাম। কাছের মানুষগুলো যদি এভাবেই ধোঁকা দেয় তাহলে এর থেকে বড় কষ্টের কী বা হতে পারে। মাঝে মাঝে মাইশা রেগে গিয়ে আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলে, এতে আমি কিছু মনে করি না। পরবর্তী সময় ঠিকই আমাকে বুকে টেনে নেয়। কিছুক্ষণ আগে মাহির কথা আর এখন এই মেয়ের কথা শুনে আমার এখন কেমন যেন লাগতে শুরু করলো। আমার বউ কিনা আমাকে মারতে চায়, এটা যেন আমি বিশ্বাসই করতে পারছি না। মাইশা আমাকে মারবে কেন? আমি ওর কি এমন ক্ষতি করেছি যে ও আমাকে মারবে? আমি তোকে সবসময় বলি যে মাইশা, তুমি আমাকে ছেড়ে চলে যাও। যদি আমাকে তোমার ভালো নাই লাগে তাহলে আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। কিন্তু আমাকে ছেড়ে যায় না। যদি এমন কিছুই করবে তাহলে আমাকে বারবার মায়া কেন ফেলবে? আমি তাহলে গেলাম, আপনি থাকেন। আমি যদি মিথ্যা না হই তাহলে আপনি মাইশার কাছের কেউ হন। ভাবছিলাম আমার বোনের জামাই হয়তো বোকা, তবে এখন দেখছি সে খুব চালাক। আমি মায়েশার আপন চাচাতো বোন। ও আচ্ছা, আপনি ওর চাচাতো বোন? কোনোভাবে দুই বোন মিলে আমাকে মারতে প্ল্যান করেনি তো? তোর মতো ছেলেকে মারলে কি আমাদের দুই বোন লাগবে? আমি একাই তো যথেষ্ট। ফালতু এখানে এসে সময় নষ্ট করলাম। এখানে আসছেন যেহেতু শোনেন একটা কথা। যদি আমার ধারণা সত্যি হয় ঘরে স্বামী রেখে উল্টাপাল্টা কিছু করে, তাহলে আমি ওকে কেটে কেটে একদম টুকরো টুকরো করব। জানেন তো পরকীয়া কতটা ভয়ঙ্কর? তবে বিয়ে করে আমার বোন কি পেয়েছে রে? না পারিস ওকে একটু সুখে রাখতে? সারাদিন আমার বোন বাইরে কাজ করে, আর তুই বসে বসে খাস। বইয়ের কাজ করা টাকা না খেয়ে এর থেকে ভালো আত্মহত্যা করে ফেল। অন্তত সবাই তোরে সম্মান দিয়ে কথা বলবে। প্লিজ এখন এখান থেকে যান। তবে আমার বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, এখন যা যা বললেন আমার সব কিছু রেকর্ড করা আছে। আবার আপনি নাকি পুলিশের কাজ করেন, আমার সাথে লাগতে আসলে এই ফুটেজগুলো থানায় চলে যাবে। মেয়েটার কপালে এবার একটা ভয়ের ছাপ দেখতে পেলাম।
যাই হোক, মেয়েটার কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। হুইল চেয়ারটা ঠেলে ঠেলে কিচেন রুমে চলে আসলাম। গিয়ে দেখি আম্মু কিচেনে রান্না করছে। আমি পেছন থেকে বললাম, কি রান্না করো আম্মা জান? আজকের এই খুশির দিনে তোদের জন্য স্পেশাল কিছু রান্না করেছি। এত বড় একটা সারপ্রাইজ দিবি আমাকে আমি ভাবতেও পারি নাই। তোর ছোট বোন আসতে চেয়েছিল, কিন্তু বাসা খালি রেখে তো আর আসা যাবে না। কি আম্মু, তখন থেকে এসে শুধু বলছো খুশির খবর, বিষয়টা কি এটাই তো বুঝতে পারছি না। আমাকে একটু ভালো করে বুঝে বলো তো আম্মু। আমি এখন কিছু বলবো না, যা বলার তোর বউ এসে বলবে। তোমাদের জন্য হয়তো খুশির খবর হতে পারে, তবে আমার জন্য না আম্মু। জানো আম্মু, বাঁচতে আর ইচ্ছে করে না। সবাই বলে আমি নাকি বইয়ের টাকায় বসে বসে খাই, মন চায় আত্মহত্যা করে ফেলি। তবে এটা তো আর চাইলেও আমি করতে পারবো না। আত্মহত্যা যে মহাপাপ। আম্মু রান্না ছেড়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি তো আগেই বলেছিলাম বাবা, আমাদের ছেড়ে একা একা থাকিস না। তোর এক ভাই বিদেশে থাকে, আমাদের কি কম টাকা পয়সা আছে বাবা? কিন্তু তুই আমার কথা শুনলি না। তবে আজকে এই খুশির দিনে এসব কথা বলে মন খারাপ করবি না। এখন তোর বেঁচে থাকা খুব জরুরি। দরজা খুলে দেখ, এতক্ষণে হয়তো বৌমা চলে আসছে। তুমি কিভাবে যেন মাইসে চলে আসছে? তোমরা তো আবার বউ শাশুড়ি কোনো যুক্তি করনি আমাকে নিয়ে। আমি আম্মুর কথা মতো দরজা খুলে দিলাম, কিন্তু কই, বাইরে তো কেউ নেই। হঠাৎ আমার নজর গেল আমাদের বাসা থেকে রাস্তার কিছুটা দূরে একটা মেয়ে বাইক থেকে নেমে ছেলেটাকে জড়িয়ে ধরলো। কিন্তু এটা তো মাইশা। নিজের চোখে এমন কিছু দেখে যেন আমি নিজেকে বিশ্বাসই করতে পারছি না। বুকের মাঝে যেন চিনচিন করে একটা ব্যথা অনুভব হতে লাগলো। তার মানে মাহি যা বললো সব কিছু সত্যি। নিজের চোখে যেন এসব দেখে বিশ্বাস করতে পারছি না। যে মেয়েটা সবসময় বলতো আমি শুধু আপনার, আর আজকে সেই মেয়েটা বাইরে কারোর সাথে নোংরামি করে বেড়ায়। কোনোভাবে যেন আমি এসব মানতে পারছি না। যখন দেখলাম মাইশা দিকে আসছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। চোখের পানি ভালো করে মুছে নিলাম, যাতে মাইশা বুঝতে না পারে যে আমি কান্না করেছি। বলতে না বলতেই দরজায় আবার টোকা পড়ল। আমি দরজা খুলে দিতে মাইশা নিচে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবু জান, আজকে আমি কত কত খুশি হয়েছি। এই খবরটা যদি তোমাকেও বলি তাহলে তুমিও অনেক খুশি হবে। এমনকি আমাকে জড়িয়ে ধরে তুমিও নাচবে। আমার তো মনে নেই, তুমি তো আবার হাঁটতে পারো না। মাইশাকে ছাড়িয়ে বললাম, আজকাল যখন তুমি বাইরে থেকে বাসায় আসো, তখন তোমার শরীরে কেমন যেন পুরুষের মতো একটা গন্ধ বের হয়। একটা কথা কি জানো মাইশা, যারা দৈনিক একটু আনন্দের জন্য বাইরে নষ্টামি করে বেড়ায়, অতি শীঘ্রই তাদের কপালে দুঃখ আসে। কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না, এটা জানো তো? আপনি কি এই কথাটা আমাকে বললেন নাকি? আরে না, তোমাকে কেন বলবো? কানার তো মনে মনেই জানা। তবে আমি কসম করে বলছি, যদি আমার সাথে কেউ বেমানি করে, তাহলে তাকে আমি জ্যান্ত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। এই পায়ের কারণে তো আমি হাঁটতে পারছি না। এই পায়ে একেবারে সম্পূর্ণ কেটে লোহার পা বসিয়ে দেব। জ্যান্ত বাঘ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দাও। যদি জাগিয়ে দাও তো কি হবে জানো তো? মাসে চিৎকার দিয়ে বলছে, আমি ভালো কিছু বলতে গেলেই আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন। আমি কি এমন করেছি যে আমাকে এই কথাটা বলছেন? ভাবছিলাম অন্তত আজকে এই খুশির দিনে একটু ভালো থাকতে পারবো, কিন্তু আপনি আমার সুখ দেখতে পারেন না। সারাদিন ভূতের মতো কাজ করি, বাসায় এসে আপনার এসব অত্যাচার সহ্য করি। এইসব কার ভালো লাগে? আমি কি রোবট হয়েছি? কেন আপনি আমার কষ্ট বোঝেন না? আমি তো একটা মেয়ে, আমার কি ইচ্ছে হয় না একটু হাসি খুশি থাকি? আমার খুশি আপনি দেখতে পারেন না কেন? আমি মরে গেলে আপনি খুশি হবেন তো? এসব বলছে আর জোরে জোরে মাইশা কান্না করছে। আম্মু কিচেন থেকে এসেই মাইশাকে টেনে নিয়ে বলল, কান্না করো না বৌমা। আর তুই কি শুরু করলি বলতো? সারা দিন এই মেয়েটা বাহিরে কত কষ্ট করে, আর তুই ওকে যা ইচ্ছা তাই বলছিস কেন? এই মেয়ের তো একটা জীবন আছে। ভাবছিলাম আজকে বাসায় সবাই মিলে একটু আনন্দ করব, সেটাও আর হতে দিবি না তুই। এখন সরি বল বৌমাকে। আমি মাথা নিচু করলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আই এম সরি। আমার ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। মাইশা মুখ বাঁকিয়ে বলল, আপনার সরি আপনার কাছেই রাখেন, আমাকে আপনার সরি বলতে হবে না। আপনি তো শুধু টাকা চিনেন, এছাড়া তো আপনার আর কিছুর দরকার নেই। মাইশা আম্মুর হাত ছাড়িয়ে ভেতরে চলে গেল। এই অল্পতেই যদি মাইশা তো রেগে যায়, তাহলে একটু আগে আমি যা দেখলাম, এতে আমার ভেতরে কি চলছে? আমি শুধু আমার রাগকে মাটি চাপা দিয়ে দিচ্ছি। আমার জায়গায় অন্য কেউ হলে ওকে সরাসরি খুন করে ফেলতো। আমি তো চোখ বন্ধ করে সেটা সহ্য করে নিচ্ছি। দেখি না মাইশা কত দূর যেতে পারে। বাবা, মেয়েটা রেগে গেছে, যা গিয়ে দেখ কি করে। বাদ দাও আম্মু, এত কিছু দেখার সময় নেই আমার। তুমি আমাদের বিষয়ে কিছু জানো না, তবে আমি খুব ভালো করেই জানি। মেয়েটা প্রেগনেন্ট, এই খুশির খবর দিতে আমাকে এখানে নিয়ে আসছে। আর আমি যেন তোরে এই কথা না বলি তাই বলল।
তুই কেন মেয়েটার উপর এত রাগ দেখাস? এই খুশির দিনে এমন করতে নেই বাবা। যা, সব কিছু মিটমাট করে নে বাবা। আম্মুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আম্মু এটা কি বললো? মাইশা নাকি প্রেগনেন্ট? বাসরাতে মাইশা বলেছিল। শোনেন, আপনি যেহেতু অসুস্থ এই জন্য আমরা বাচ্চা কাচ্চা কিছু নিব না। আপনি আগে সুস্থ হন, পরে সবকিছু হবে আমাদের। যে মেয়ে এই কথা বলতে পারে সে মেয়ে হঠাৎ করে কিভাবে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়? তবে ইদানিং মাইশা আমাকে ওর কাছেই যেতে দেয় না। এতে আমারও কোনো আফসোস নেই। যেহেতু আমি মাইশার ভালো মন্দ দেখতে পারি না, সেহেতু আমি ওর উপর কোনো জোরও দিতে পারি না। কিন্তু হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেল কিভাবে? আমার তো মাথায় কাজ করছে না। আম্মা আমাকে দরজার কাছে নিয়ে গিয়ে বলল, রাগ করিস না বাবা, যা গিয়ে সব কিছু সমাধান করে নে। আমি রান্না করে সব কিছু রেডি করছি। দরজার সামনে গিয়ে দেখি মাইশা ভেতরে বিছানার উপর বসে ফোনে কি যেন দেখছে আর একা একা হাসছে। হঠাৎ করে আমাকে দেখে ফোন রেখে দিয়ে মুখটা গোমরা করে নিল। আমি আল্লাহর কসম করে বলছি, যদি এই মিশুর সাথে তোর কোনো উল্টাপাল্টা সম্পর্ক থাকে না মাইশা, তাহলে আমি তোদের কাউকে ছাড়বো না। আমি ধীরে ধীরে মাইশার সামনে গেলাম। মাইশা আমাকে দেখে ধীরে ধীরে কান্না করতে শুরু করলো। এতক্ষণ হয়তো আমি রেগেছিলাম, তবে মাইশার কান্না দেখে আমি আর সহ্য করতে পারলাম না। মাইশার মাথায় হাত দিয়ে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। মাইশা আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি কেন বোঝেন না আপনাকে আমি কতটা ভালোবাসি? বিয়ের পর মেয়েরা শুধু এক পুরুষে আসক্ত হয়, সেটা হলো তার স্বামী। আপনি কিভাবে বলতে পারেন আমার শরীরে পরপুরুষের গন্ধ আসে? কিভাবে এই কথাটা আপনি বলতে পারলেন? আমার ভুল হয়ে গেছে, আমি অনেক অনেক সরি। আমি শুধু আপনাকে ভালোবাসি। পুরো জীবনটা কাটিয়ে দিলাম এই স্বামীর কষ্টের দিকে তাকিয়ে। এখন বলেন আমি কিভাবে? তোমার যত ইচ্ছে গালি দাও আমাকে, আমি এখন কিচ্ছু বলবো না। কিছু বললে তো আর আমার ওপর তুমি এখন রাগ দেখাবে। মাইশা আমাকে ছেড়ে দিয়ে মুখে একটা লজ্জা এনে বলল, আপনি তো জানেন আমি প্রেগনেন্ট। আম্মা বলছে আপনাকে কিছু। তুমি না বাসরাতে বলেছিল অন্য কথা, আর এখন বলছে যে তুমি প্রেগনেন্ট। আমাদের বাচ্চা হবে, এতে কি তুমি খুশি না? কথা তো ছিল। কথা কি ছিল না ছিল এগুলো আমি জানতে চাই না। আমাদের বাচ্চা হবে, এতে আপনি খুশি কিনা বলেন। খুশি হব না কেন? তবে আমার ছোটোবেলার অনেক ইচ্ছে ছিল আমি আমার বাচ্চাকে ডিএনএ টেস্ট করাবো। আমি পুরোপুরিভাবে বিশ্বাস করে কাগজ নিয়ে সবাইকে বলবো যে এটা আমার সন্তান। আমার কথা শুনে মাইশার চোখে মুখে একটা ভয়ের ছাপ কাজ করতে লাগলো। আমার ভেতরে তো একটু সন্দেহ আগে থেকেই কাজ করছিল। যে মেয়ে আমার সাথে একটু ভালো করে কথা বলে না, সেই মেয়ে কীভাবে হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যায়? মানলাম ও আমার বউ, কিন্তু এখানে তো আমার একটা মতামতের বিষয় আছে নাকি? আর কারো কথায় আমার সন্দেহ করা উচিত না। তবে এটা যদি আমার বাচ্চাই হয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। বিছানার এক পাশে হাত রাখতেই নিচে একটা কিছু রাখা আছে বলে মনে হচ্ছে। আমি একটু সন্দেহভাবেই বিছানার চাদর সরিয়ে দেখি এ বড় একটা ধারালো তলোয়ার। হাতটা একটু লাগাতেই হাত কেটে রক্ত বেরোতে লাগলো আমার। আমি চোখ তুলে তাকে মাইশাকে সুন্দর করে বললাম, এইসব কি তুমি ভালো করেই জানো? মাইশা জোরে জোরে কান্না করে বলল, আম্মা, আপনি দেখে যান, আপনার ছেলে আমার সাথে বাজে ব্যবহার করছে, আমাকে বকা দেয়। আম্মা। আম্মা দরজা ঠেলে ভেতরে ঢুকে আমাকে বলল, এই, তুই আমার বৌমার সাথে একদম বেয়াদবি করবি না বলে দিলাম। ওকে বোকা দিবি না, সাবধান। আর তোর হাতে ছুরি কেন? আমি কিছু বলার আগে মাইশা বলল, আম্মা, এটা আমি রাখছি। আপনি তো জানেন আপনার ছেলে উঠে দাঁড়াতে পারে না। হঠাৎ যদি আমাদের বাসায় চোর এসে যায় তাহলে আমি কি করব বলেন আম্মা? আপনার ছেলে তো তখন ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। এই জন্য এটা বিছানার নিচে রাখছি, আমাদের সেফটির জন্য। ভালো করছি না বলেন আম্মা? আম্মা হাসি দিয়ে বলল, মা, খুব খুব ভালো করেছে। তোমার দেখি আমার ছেলের থেকেও বেশি বুদ্ধি। আমি তো বলদ একটা ছেলের জন্ম দিয়েছি দেখি কিভাবে বলদের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আমার কথা শুনে একটা মুচকে হাসি দিলাম। সত্যি আমি কি এত বড়ই বলদ? নাহলে আমার সামনে এত কিছু হয়ে যাচ্ছে আমি কিছুই বলছি না। শুধু একটা শত পরিমাণ প্রমাণ পাই না কেন? তাহলে আমি বাঁচি আর মরি এটা দেখব না, আমি দেখিয়ে দেব যে এই প্রতিবন্ধী ছেলেটা কি করতে পারে। আচ্ছা আম্মা, আমি ফ্রেশ হয়ে আসি, এসে আপনার রান্না করা খাবার খাবো। মাইশা ওয়াশরুমে চলে গেল। তখন আম্মা বলল, বাবা, তোর আজকে কি হয়েছে? হঠাৎ করে বৌমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আমি বিছানার উপর থেকে ছুরিটা সরিয়ে মাইশার ফোনটা হাতে নিলাম। মাইশার নামটা লিখতেই লক খুলে গেল। বাবা, তোর আজকে কি হয়েছে? আমি আম্মুকে হাতে ইশারা করে বললাম, একটু চুপ থাকো আম্মু, কোনো কথা বলবে না। আমি মাইশার ফোনের গ্যালারিতে চলে গেলাম। ভেতরে ঢুকে আমি যা দেখলাম তা দেখে যেন আমার মাথা নষ্ট হয়ে গেছে। এ কি দেখছি আমি? মাইশার ফোনে মিশুর সাথে একান্ত ব্যক্তিগত অনেকগুলো পিক আছে, এমনকি ওরা যে একসাথে সময় কাটিয়েছে তারও কতগুলো ভিডিও আছে। আমার মাথা তো এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি এখন কী যে করবো নিজেও চিন্তা করে পাচ্ছি না। তাড়াতাড়ি ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দরজা শক্ত করে ধরলাম। আম্মা আমার কাহিনী দেখে বলল,
কিরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি শুরু করলি তুই? কোনো কথা বলবে না আম্মু, তুমি রুম থেকে বের হও। মাইশা ভেতর থেকে বলল, ওগো আমার প্রিয় হাজবেন্ড, আপনি কি এখানে আছেন? দেখেন না দরজা কেন খুলছে না? আমি মাইশার ফোন থেকে ওর আর মিশুর কিছু পিক নিতে লাগলাম, যাতে আমি মাইশার কাছে ধরা না পড়ি। মূলত এই জন্য এসব করা। বাবু আমার না খুব ভয় করছে। তুমি কোথায়? আমি দরজা আটকে রাখছি, মনে আছে তো আগে কি বলেছিলে তুমি? আগে আমি ওয়াশরুম থেকে বের হই, পরে তোমাকে মজা দেখাচ্ছি আমি। ভেতরে থেকে আমার সাথে রাগ দেখাচ্ছ না? ঠিক আছে, ভেতরে থাকো তুমি। আমার এখন মাইশের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মন চাইছে ওকে গলা টিপে মেরে ফেলি। কাছের মানুষগুলো যদি এইভাবে বেইমানি করে তাহলে কার ভালো লাগবে বলেন? বুক ফেটে আমার কান্না আসছে, তাও মুখ বুজে সহ্য করে নিচ্ছি। হয়তো আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দিয়েছেন। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। এখন দরজাটা খুলেন বলছি। আমি মাইশার ফোন বিছানায় রেখে বললাম, আচ্ছা মাইশা, একটা প্রশ্ন করবো তোমাকে। আগে আপনি দরজা খুলেন, পরে যত ইচ্ছা তত প্রশ্ন করবেন। বাইরে আসলে তুমি আবার রেগে যাবে। আজকে জায়গা মতো আটকে দিয়েছি, আমি আমার প্রশ্নের উত্তর চাই। আপনার জ্বালা এখন আমার আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন শুনি। মাইশা, পরকীয়া জিনিসটা খারাপ নাকি ভালো? আমার প্রশ্ন শুনে মাইশা চুপসে গেল। ভেতর থেকে আর কোনো জবাব আসছে না, কারণ তো সব কিছু ভালো করেই জানে যে আমি কেনই প্রশ্ন করছি। আমি আবার বললাম, কি হলো মাইশা, কথা বলছো না যে? না মানে আপনি সব কি বলেন? দরজা খুললেন তো বলছি, নইলে আমি আম্মাকে ডাক দিব। আম্মুকে ডাক দিলেও কোনো লাভ হবে না, আম্মুকে আমি রুম থেকে বের করে দিয়েছি। আপনি কেন এমন করছেন? আজকে প্লিজ আমাকে বের হতে দেন, আমার ভেতরে ভালো লাগছে না। আমি তো বলছি আমার প্রশ্নের উত্তর দাও আর বের হয়ে আসো। আপনি না আমাকে খুব ভালোবাসেন, আপনি কি চান আমার কষ্ট হোক? মাইশার মুখ থেকে ভালোবাসা কথাটা শুনেই আমার আজকে শরীর জ্বলে যাচ্ছে। মন চাচ্ছে বিছানার উপর থেকে ছুরিটা নিয়ে মাইশার একটা হাত কেটে জিজ্ঞাসা করি আমার সাথে কেন এমন করেছে। বেবি বেবি ও বেবি, আজকে রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে, প্লিজ দরজাটা খুলে দাও। শুধু একটা প্রশ্ন করেছি, এর উত্তরটা দিতে পারছো না? যদি এমন হতো আমাকে বাসায় বসিয়ে রেখে তুমি বাইরে কারোর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ো। মাইশা এবার জোর করে দরজা খুলে বের হয়ে গেল। আমাকে ধরে একটু সামনে নিয়ে এসে আমার পায়ের কাছে বসে বলল, আপনার হঠাৎ করে কি হয়েছে বলেন আমাকে? আপনার কি শরীর খারাপ? আমার শরীর খারাপ হবে কেন? কাছের মানুষগুলো যখন বেইমানি করে তখন খুব খারাপ লাগে। যাকে এই জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি সে আজকে অন্য কারোর সাথে রং তামাশা করে বেড়ায়। এসব নিজ চোখে দেখে সহ্য করতে পারি না। মন চায়। কে আপনার সাথে এমন করেছে আমাকে একটু বলেন প্লিজ। আপনাকে নিয়ে কেউ কি কিছু বলছে? মাইশার ভেজা চুলে হাত রেখে বললাম, যাকে নিয়ে সারাটা বছর পাড়ি দিব সে যদি বেইমানি করে তাহলে তাকে কি করব বলো মাইশা? কি আর করবেন, কেটে টুকরো টুকরো করে ফেলবেন। আমি হলো তো একেবারে শরীরে মরিচ লাগিয়ে কি যে করতাম তার বলার নেই। চিন্তা করো না, আমিও ঠিক তেমন কিছুই করব। ওই বলেছিলাম না, আমার সাথে কেউ যদি বেইমানি করে তাহলে তাকে আমি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। আপনি আজকে হঠাৎ এই কথা বলছেন কেন? আপনার কি মন খারাপ? না, কি বলো, আমার আবার মন খারাপ হবে কেন? এমনিই বললাম এই কথা। না কিছু তো হয়েছে, বলেন কি নিয়ে মন খারাপ? ছাড়ো তো এসব কথা। আম্মু বিরিয়ানি রান্না করেছে, চলো খেয়ে আসি। মাইশা আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আপনার মন খারাপ কেন আজকে? আমি তো আপনাকে কিছু বলি নাই। যদি আমি কিছু করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন প্লিজ, তা আপনি মন খারাপ করবেন না। মাইশাকে ছাড়িয়ে আমি বাইরে চলে গেলাম। আমার মনের ভেতর জমা কষ্টগুলো আমি কাউকে দেখাতে পারছি না, তবে আমি ওদের শাস্তিটা খুব কঠিন করে দেব। আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে। মন চাইছে চিৎকার করে কান্না করে বলি, কেন আমার সাথে এসব করলে মাইশা? আমি তো তোমাকে বারবার বলি, যদি আমার সাথে থাকতে ইচ্ছা না করে তাহলে চলে যাও, আমাকে ছেড়ে যাও, আমি তো তোমাকে কোনো বাধা দেব না। কিন্তু আমার সাথে থেকে আমাকে ফাঁকি দেওয়া হেরে এসব করে বেড়াও। আমার কলিজায় আঘাত লাগে মাইশা। টেবিলের সামনে বসতেই আম্মু বলল, এতদিন পর তোদের বাসায় আসলাম আর আজকে এমন মন খারাপ? আমি এসে কি তোদের বিরক্ত করছি বাবা? আম্মুর কথা শুনে মনের ভিতরে জমে রাখা কষ্টগুলো আর চেপে রাখতে পারলাম না। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বাবা তোর কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে আম্মু। যাকে নিয়ে একটু স্বপ্ন দেখতে শুরু করেছিলাম সে আমার সাথে বেইমানি করেছে। আমি এসব আর সহ্য করতে পারছি না আম্মু। আমাকে তুমি মেরে ফেলো, এই জীবনে কোনো দাম নেই আমার। আমার পা থাকতেও আমি হাঁটতে পারি না। যারা সে অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম, আম্মু সে আমার সাথে বেইমানি করেছে। আমাকে মেরে ফেলো তুমি, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, কান্না করিস না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর পাশে বাবা, সারা জীবন তার কোনো কাজ করতে হবে না। আমাদের কি টাকা পয়সা কম আছে? তুই কেন কান্না করছিস বল? তোরে কেউ কি মেরেছে না কিছু বলেছে?
আমাকে বল, কিছু হলে। আমি তো মরে গিয়েছি না বাবা। আমি চোখের পানি মুছে বললাম, আমি আগেও বলেছি, আর যাই করে ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিবে না। আমি ছাড়বো না কাউকে, তোমার কসম খেয়ে বলছি, আমি কাউকে ছাড়বো না আম্মু। যে আমার জীবন থেকে সব কিছু ধ্বংস করেছে, তার জীবন থেকে আমি সব কিছু কেড়ে নেব। মাইশা একটা চেয়ার টেনে আমার পাশে চুপচাপ বসলো, আমার সামনে খাবার এগিয়ে দিয়ে বলল, আচ্ছা আপনি বলেন, আমি আপনার ছেলের জন্য আর কত করব? ওকে বলেন আমি কোন অপরাধ করেছি? আমি আমার স্বামীকে খুব খুব ভালোবাসি, এরপরও কেন আমার সামনে উনি কান্না করবে? এসব দেখলে কি আমার ভালো লাগে বলেন আম্মু আপনি? আমি আমার মতো চুপচাপ খেতে লাগলাম। এই মেয়ে খুব সুন্দর অভিনয় করতে পারে আমি বুঝেছি। থাক, ওকে আর কিছু বলার দরকার নেই এখন। আমি এখন আমার পথ দেখি। আম্মা খাবারের মাঝে বলল, বাবা, সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে। এই একটা খুশির দিনে এভাবে মন খারাপ করে থাকলে হবে বল? এখন কাউকে এসব বলার দরকার নেই আম্মু। আমি দেখি ভালো একটা দিন দেখে সবাইকে জানিয়ে দেব। আম্মু, আপনার ছেলে হয়তো আজকে খুশি হয় নাই, ও তো বাবা ডাক শুনতে চায় না, কিন্তু আমি যে আম্মু ডাক শুনতে চাই। খাবারের মাঝে পানি ঢেলে বললাম, আম্মা আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি, চলেন। এই তুমি এসব কি বলো? আম্মু এসেছে মাত্র আজকে, আর আজকেই চলে যাবে। আমি আম্মুকে চোখের ইশারা করে বললাম, আমি যা বলি তাই করো আম্মু। আম্মু আমাকে ঠিকই বুঝে গেল, উনি ঠিক ধরে নিয়েছেন এখানে কিছু হচ্ছে। বৌমা, আমি আমার মেয়েকে একা একা বাসায় রেখে আসছি। আজকে বরং আমি চলে যাই, অন্য একদিন আসবো আমি। আপনার ছেলে তো অন্য কারো সাহায্যে চলে, ও কিভাবে আপনাকে? আমার চিন্তা করতে হবে না মাইশা তোমার, আমি বাড়িওয়ালার মেয়েকে নিয়ে যাব। তুমি এমনিতে সারাদিন অনেক কষ্ট করো, আজকে বরং একটু বিশ্রাম নাও, ঠিক আছে? আর আমার আসতে হয়তো রাত হতে পারে, অনেক দিন হলো বাসায় যাওয়া হয় না। আমার কথা শুনে মাইশা একটু খুশি হয়ে বলল, ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন, বাসায় আসার আগে আমাকে একটা কল দিবেন। মাইশার দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, আমার বাসায় আমি আসবো, এতে আবার তোমাকে কল দিতে হবে কেন? না মানে এই আর কি। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, কল দিয়ে আসবো। এখন বরং তুমি একটু বিশ্রাম নাও, হতে পারে এটাই হবে জন্মের ঘুম। মানে কি বলতে চাও তুমি? কিছু না, বাদ দাও। এক কাজ করো, তুমি একটু মাহিকে ডেকে দাও, ও বেকার একটা মেয়ে, ওর অনেক সময় আছে। আচ্ছা, আমার জন্য ফুচকা নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসবো, তবে আজকের ফুচকাগুলো একটু ভিন্ন হবে, খুব লম্বা লম্বা হবে ওগুলো। কি জানি বাবা, আপনি কি বলেন, আমার তো মাথায় কাজ করে না মাঝে মাঝে। আমি মাহিকে ডেকে দিচ্ছি। মাইশা যেতে আম্মু বলল, বাবা, এসব কি হচ্ছে এই বাসায়? আগে আমাকে বাসার বাইরে নিয়ে চলো, পরে তোমাকে সব কিছু বলছি আম্মু। আম্মু আমার হুইল চেয়ার টেনে বাসার বাইরে নিয়ে গেল। আমি আনমনে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, যেই বয়সে আমার আম্মুর সেবা করা দরকার ছিল, সেই বয়সেই আম্মু আমার সেবা করছে। এটা দেখতে চেয়েছিলাম আমি, এর আগে আমার মরণ হলো না কেন? এসব বলতে নেই বাবা, বাবা মায়ের কাছে ছেলেরা সব সময় ছোট থাকে। এর মাঝে মাহি আমার সামনে এসে বলল, ভাইয়া ডাকছিলেন কি আমাকে? তোমার কি এখন কোনো কাজ আছে মাহি? না ভাইয়া, আমার আবার কিসের কাজ? বলেন কি করতে হবে? আমার সাথে একটু বাজারে যাবে, সময় আছে কি তোমার? আমার কি কাজ আছে ভাইয়া? উনি কি আপনার আম্মু? হুম। আন্টি ভালো আছেন আপনি? ভালো আছি মা। তুমি কে? চিনলাম না তো। আমার তো চিনতে হবে না, এখন আমাকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় চলো, তোমাদের সাথে কিছু কথা আছে। আমার কথা মতো মাহি আমাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? এটাই তো বুঝতে পারছি না। তোমার কথাই সত্যি মাহি, আমার বউ আর মিশুর অবৈধ সম্পর্ক চলছে। কি বলছিস এসব? ওই যে তোর বেস্ট ফ্রেন্ড মিশু ছিল, সে নাকি? হ্যাঁ আম্মু, আমি মাইশার ফোনে ওদের নোংরা কি বলবো। তার মানে মাইশা যে বলল ও নাকি প্রেগনেন্ট, ওই বাচ্চাটা কি তোর না? হঠাৎ করে আমাকে না বলে বাচ্চা নিল, এর মানে তুমি বোঝো না? আমি হাঁটতে পারছি না কেন মাহি, মন চাইছে ওদের আজকেই। বাবা, এখন উল্টাপাল্টা কিছু করিস না রাগের মাথায়। আমি পকেট থেকে আম্মুর হাতে কিছু টাকা দিয়ে বললাম, তুমি এখন বাসায় চলে যাও, যদি শোনো তোমার ছেলে খুন করেছে, তাহলে তাকে আর ফিরিয়ে আনার দরকার নেই। বাবা, এমন করলে তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। এমনি আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে আম্মু। মাহি একটা রিক্সা ডেকে আম্মুকে তুলে দাও। আমার কথা মতো মাহি তাই করলো। ছোট করে একটু মাহির সম্পর্কে বলি, 1 বছর আগে যখন ওকে 2জন ছেলে তুলে নেয়, তখন ওই ছেলেগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছিল। মেয়েটা ছোট হলে কি হবে, কলিজা তো অনেক বড়। আম্মু যেতে আমি মাহিরাতে আমার ফোনটা দিয়ে বললাম, এই অবস্থায় আমার আজকে এসব দেখতে হচ্ছে বলো? আমার সকল দরজা আজকে বন্ধ হয়ে গেছে। আমি এত টাকারও মালিক না মাহি, পকেটে যা আছে সব কিছু তুমি নিয়ে যাও, তাও আমাকে একটু হেল্প করো প্লিজ। আমি এখন অসহায় হয়ে গেছি। মাহি তোমাকে কি বলবো? মাহি পিকগুলো দেখে বলল, মন চাইছে তো ওদের আমি ধরে।
আমার ভেতরটা জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে মাহি। এখন বল আমি কি করব? মাইশা ভাবি আপনার বউ, তবে ভাইয়া আপনি আমাকে যেভাবে সাহায্য করতে বলবেন আমি সেভাবেই আপনাকে সাহায্য করব। কিছু দিতে হবে না আমাকে। ধন্যবাদ মাহি এই কথা বলার জন্য। এখন চলো একটা অচেনা জায়গায় যাই, নাকি তুমি আবার ভয় পাবে? আপনার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে ভাইয়া। আমি আবার ভয় পাবো এটা কিভাবে বললেন? আপনি শুধু বলেন এখন কোথায় যাব। মাহিকে ঠিকানা বলে বললাম, আমাকে ওখানে নিয়ে চলো। কিছুটা পথ অতিক্রম করতেই পিছন থেকে কে যেন বলল, আমি ভুল না করি তাহলে আপনি মাইশা আপুর ডিভোর্সি হাজবেন্ড না? মাইশের নাম শুনে আমি দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি আমার থেকে বয়সে বড় একটা ছেলে দাঁড়িয়ে আছে। মাইক ইশারা করে বললাম, আমাকে ছেলেটার কাছে নিয়ে যাও। মাহি আমার কথা মতো আমাকে ছেলেটার সামনে নিয়ে গেল। ছেলেটাকে আমি প্রশ্ন করলাম, তুমি মাইশাকে চেনো কিভাবে? আরে আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, আপনার বিয়েতে আমি ছিলাম, কিন্তু মাইশা এত সুন্দর একটা মেয়ে, ওকে আপনি ডিভোর্স দিলেন কেন? আমি মাইশাকে ডিভোর্স দিয়েছি, তোমাকে এ কথা কে বলল? কেন, মাইশা তো নিজ মুখে বলেছে এখন বর্তমানে ওর যে হাজব্যান্ড আছে উনি আপনার থেকেও ভালো হ্যান্ডসাম আছে। মাইশের হাজব্যান্ডের ছবি আমাকে দেখাতে পারবে? ছেলেটা ফোনটা বের করে আমাকে একটা পিক দেখালো, যেখানে দেখা যাচ্ছে মাইশা মিশুকে জড়িয়ে ধরে আছে। পিকটা দেখে পায়ের রক্ত আমার মাথায় উঠে গেল। মন চাইছে মাইশাকে গুলি করে মারি। রাগে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। কী করব না করবো এটাই বুঝতে পারছি না। মাহি আমার অবস্থা দেখে আমার একটা হাত ধরে বলল, আরে ভাইয়া একটু শান্ত হন, এত রেগে গেলে কি হবে? বুঝে শুনে সবকিছু করতে হবে। আচ্ছা তাহলে আমি গেলাম, থাকেন আপনারা। শোনেন একটা কথা বলি। আমার কথা শুনে ছেলেটা দাঁড়িয়ে পড়ল। জি বলেন। আমি মাইশাকে ডিভোর্স দিইনি। আমার সাথে থাকা অবস্থায় আমার বেস্ট ফ্রেন্ডের সাথে নোংরামি করে বেড়াচ্ছে। ছবিতে যে ছেলেটাকে দেখানো হলো ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার পায়ের অবস্থা তো দেখলেনি আপনি, এই জন্যই মূলত মাইশের সুযোগ নিচ্ছে। ছেলেটা ছিচি করতে করতে বলল, এত বড় একটা মিথ্যা কথা ও সত্য কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি এসব কিভাবে সহ্য করে নিচ্ছেন? কপাল খারাপ আমার, তবে ওর সাথে খুব বাজে কিছু হবে। ছেলেটা হাসি দিয়ে বলল, ওর আড়ালে যে মুখোশটা আছে আমি সেটা টেনে খুলে ফেলবো, এত বড় সাহস ওর যে। ঠিক আছে ভাই আমি গেলাম, তুমি থাকো, অন্য একদিন কথা হবে। ছেলেটার সাথে আর কিছু না বলে সামনে চলে গেলাম। বাজার থেকে মাইশের মতো লম্বা ধারালো একটা তলোয়ার নিলাম। আমি দেখব মাইশের তলোয়ার বেশি ধার নাকি আমারটা। বাজারের কাজ শেষ করে হাসপাতালে চলে গেলাম। ডক্টর আমার পা দেখে বলল আমি নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আর নিয়মিত যেন পায়ের ব্যায়াম করি সেটাই বলল আমাকে। হাসপাতাল থেকে বেরোতে মাহি বলল, তো এখন আপনি কি করবেন ভাইয়া? কি আর করব, আগে মিশুকে মারবো, পরে মাইশাকে। আপনি চাইলেও এই কাজ করতে পারবেন না, আমাকে ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না বলেন। একা একা যদি করতে পারতাম তাহলে কি তোমাকে এখানে নিয়ে আসতাম? আচ্ছা যাই হোক, ছাড়েন এসব কথা। এখন বাসায় গিয়ে কিছু করার দরকার নেই। রাতে মিশু ভাইকে ডেকে আনবেন, তখন যা করার আমি একাই করতে পারবো। মাহি, মাইশাকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। আমিও দেখিয়ে দেব যে আমি কি কি করতে পারি। এত পাগল হওয়ার দরকার নাই, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, ঠিক আছে? বাসার সামনে এসে গেছি, এখন কি ভেতরে যেতে পারবেন নাকি আমাকে ভেতরে এগিয়ে দিয়ে আসতে হবে? না, তার আর দরকার নেই, তুমি বাসায় যাও। এমনি আমার সাথে থেকে অনেকটা সময় নষ্ট করে ফেলেছো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি গেলাম। যদি কোনো সমস্যা হয় তো ডাক দিবেন আমাকে, ঠিক আছে? মাহি চলে যেতে আমি বাসার ভিতর চলে গেলাম। বুঝলাম না দরজা খোলা রেখে মাইশা ভিতরে কি এমন করে। আমি মনের ভিতরে একটা সন্দেহ নিয়ে ভিতরে ঢুকলাম। যদি এখন ভেতরে মাইশা উল্টাপাল্টা কিছু করে না, তাহলে আজকে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি হুইল চেয়ার ঠেলতে ঠেলতে রুমের দরজার সামনে চলে গেলাম। দরজার সামনে গিয়ে দেখি মাইশা বিছানার উপর শুয়ে ঘুমিয়ে আছে। মাইশার ঘুমন্ত চেহারা দেখে আমার মায়া লেগে গেল। ঘুমন্ত অবস্থায় মাইশাকে কি সুন্দর লাগছে, একদম নিষ্পাপ অবুঝ শিশুর মতো। উপর থেকে মাইশা কতটা মায়াবী, আর ভেতরে। এর মাঝে মাইশা আমার দিকে তাকিয়ে ঘুম ঘুম চোখে বলল, কি দেখেন এইভাবে? আমি মাইশার কপালে হাত দিয়ে বললাম, আজকে কতদিন পর তোমাকে কাছ থেকে দেখছি। জানো আজকে আমার কতটা ভালো লাগছে। কাছের মানুষকে দেখার মাঝে শান্তি আলাদা। মাইশা আমার হাত চেপে ধরে বলল, কখন আসছেন? এই তো মাত্র কিছুক্ষণ হলো আসলাম। আমার পাশে একটু শুবেন, আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করছে। মুহূর্তের ভেতরেই আমার মিশুর কথা মনে পড়ে গেল। আমি মাইশার থেকে দূরে সরে বললাম, কিছু কিছু মানুষ আছে যারা শুধু মন নিয়ে খেলে না, আমাদের বিশ্বাস নিয়ে খেলে, যাকে বলে বিশ্বাসঘাতকতা। মন চাই ওদের। এই যে আবার শুরু করলেন, মাঝে মাঝে যে আপনার কি হয় এটাই বুঝি না। আচ্ছা আগে কিছু খেয়ে নেন, চলেন। এই কথা বলে মাইশা বিছানা থেকে উঠে গেল। মাইশা শরীরের কাপড় ঠিক করতে করতে বলল,
আমার জন্য ফুচকা নিয়ে আসছেন তো? ইস বাবা, এই কথা তো আমার মনেই ছিল না। মাইশা মুখ কালো করে বলল, আপনার মনে থাকবে কেন? আমি আপনাকে কতবার বলছি আসার আগে আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। আচ্ছা বাবা, আমি সরি, ভুল হয়ে গেছে আমার। থাক আর সরি বলতে হবে না, অন্য একদিন এনে দিবেন। এখন চলেন কিছু খেয়ে নেন। মাইশা আমার চেয়ার টেনে টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলের সামনে বসতেই মাইশা আমার সামনে নুডলস এগিয়ে দিল। কি ম্যাডাম, আজকে আমার জন্য নুডলস রান্না করলেন? ভাবলাম বাসায় তো সবসময় থাকি না, এর জন্য যখন মাঝে মাঝে ছুটি পাবো সেদিন আমি আপনার পছন্দের খাবার তৈরি করব। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি খাবে না? আমি পরে খেয়ে নিব, আপনি আগে খান। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। মাইশার হাতে জাদু আছে বলতে হবে। সত্যি মাইশা খুব ভালো রান্না করতে পারে। অল্প একটু খেতেই আমার গলা জ্বলতে শুরু করলো। আমার গলার ভেতরটা যেন জ্বলে পড়ে আগুন হয়ে যাচ্ছে। আমি খাবার রেখে গলায় হাত দিয়ে চেপে ধরলাম। মাইশা দিকে ইশারা করে বললাম, আমাকে একটু পানি দাও। মাইশা উল্টো আমার সামন থেকে পানি সরিয়ে বলল, এখন পানি খেলেই কি আর হবে, একটু পর তো এমনিই মারা যাবেন। আমার এই খাবার সাথে কি মিশিয়ে দিয়েছো তুমি? মাইশা হু হু করে হাসতে হাসতে বলল, অল্প একটু বিষ মিশিয়ে দিয়েছি, তুই কি মনে করিস আমি কিছু জানি না? মিশুর সাথে আমার সম্পর্ক চলছে, ভাবছিলাম তোর কাছ থেকে এটা গোপন রাখবো, কিন্তু তুই জেনে গেলি। এখন তোর শেষ পরিণতি কি হলো? নিজে নিজে মরতে হচ্ছে। আমি একটা চিঠিও লিখেছি তোর জন্য, সেখানে লেখা আছে আমার মৃত্যুর জন্য কেবল আমি দায়ী। না পারি আমার বউকে শারীরিক সুখ দিতে, আর না পারি বউকে নিয়ে একটু ঘুরতে। এর থেকে মরাই ভালো। আপনাদের সাথে আমার আর দেখা হবে না, কথা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার বউকে আমার বেস্ট ফ্রেন্ড মিশুর সাথে বিয়ে দিবেন, এটাই আমার শেষ ইচ্ছা। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, কেন এমন করলে মাইশা? আমি যে তোমাকে বলেছিলাম আমাকে ছেড়ে দাও। তোমাকে বুঝি আমি কম ভালোবাসতাম, আর আজকে তুমি আমার সাথে এমন করলে। আমাকে একবার মুখ ফুটে বলতে আমার আপনাকে না বরং মিশুকে ভালো লাগে। আপনাকে সব কিছু বলতে হবে, এটা কে বলল? তবে আপনাকে আজকে মরতে হবে, এটা সত্যি। আমার মুখ দিয়ে এখন রক্ত বেরোতে লাগলো। মাইশা শুধু আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, আহা, মৃত্যুর কি যন্ত্রণা! আমার স্বামী বাঁচার জন্য আমার সামনে ছটফট করছে, অথচ আমি হাত গুটিয়ে বসে আছি। আমার বেবিটা মনে হয় এতক্ষণে এসে গেছে। দাঁড়ান, আমি ওর সাথে একটু কথা বলে আসি। মাইশা উঠে দরজা খুলে মিশুকে জানো জানো বলে জড়িয়ে ধরলো আর বলছে, দেখ বেবি, আমাদের পথের কাঁটা আজকে থেকে দূর হয়ে যাচ্ছে। এখন থেকে শুধু তুমি আর আমি, আমাদের মাঝে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। স্যারও কি করছো? আমার বেস্ট ফ্রেন্ড সব কিছু দেখে নিচ্ছে, পরেও উল্টাপাল্টা কিছু মনে করলে। ও আবার কি মনে করবে? ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছি, একটু পর এমনিই মারা যাবে। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, আরে নারীর ছলনা খুবই কঠিন। আমি ওদের সম্পর্কে সব কিছু জেনেও চুপচাপ ছিলাম। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে আমি কিছু বলিনি, আর আজকে তুই। জোরে জোরে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, অজানা পথের পথিক আমি, থাকি তোমার আশায়। তুমি বন্ধু কষ্ট দাও অন্য কারো আশায়। বুকের মাঝে শত ব্যথা পুষে রাখে আমি, তুমি বন্ধু চলে গেলা অন্য কারো লাগে। বুকের কষ্ট বুঝলে না, ব্যথা দিলে শত, কাঁদতে কাঁদতে মরে যাব আমি অবনত। মাইশা আমার গালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, আপনি এত সুন্দর কিভাবে এই লাইনগুলো বললেন! ইস, আমার কলিজায় লাগলো। মিশু দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, সরি বন্ধু, আমাকে মাফ করে দে। তোর বউ এত সুন্দর যে ওকে দেখে আমি সত্যি পাগল হয়ে গেছি, নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারি নাই। মাফ করে দে আমাকে। ওর কাছে মাফ চাইতে হবে না, ও তো এমনিই মারা যাবে। আমি আর গলা যন্ত্রণা সহ্য করতে পারছি না। শেষবারের মতো আওয়াজ করে বললাম, মাইশা, তোমার পেটে যে বাচ্চাটা ওটা? মাইশা আমার মাথা চুল ধরে বলল, ওটা হলো মিশুর বাচ্চা। তুই মারা যাওয়ার পরেও যেন তোর পরিবারের সবাই বিশ্বাস করে এটা তোর বাচ্চা ছিল, আর যেন তোর সম্পত্তিগুলো আমার সন্তান পায়। আমি আমি আম্মুকে সব কিছু বলে দিয়েছি। আমি মরে গেলে তুমি বাঁচতে পারবে না। আমার আম্মুকে তুই হয়তো চিনিস না। মাইশা আমার গলা চেপে ধরে বলল, তোরে তো আমি এখন সত্যি সত্যি মেরে ফেলবো, কুত্তার বাচ্চা তুই। মিশু মাইশাকে আমার সামন থেকে সরিয়ে বলল, তুমি কি করছো? এমনিই তো এই বেচারা একটু পর মারা যাবে। হঠাৎ শূন্য থেকে একটা ঠাস করে শব্দ এলো, আর শব্দের সাথে সাথেই মিশু মা গো বলে একটা চিৎকার দিয়ে নিচে বসে গেল। দরজার কাছে তাকিয়ে দেখি মাহি মিশুকে পায়ে গুলি করেছে। মাহি জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, আমি জানি এমন একটা কিছু হবে ভাইয়া আপনার সাথে। আপনাকে ওরা বিষ খাইয়েছে, তো আমি ওদের ছাড়বো? ওদেরকে আমি ছাড়বো না, চিন্তা করবেন না। যদিও আমার আসতে একটু দেরি হয়েছে, এরপরেও তো আপনাকে বাঁচাতে চলে আসলাম। ভাবি যদি চালাকি করেন তো তাহলে কিন্তু একেবারে আপনাকেও গুলি করে দিব। মাহি ভিতরে এসে মাইশার মিশুকে শক্ত করে বেঁধে আমাকে বলল, ভাইয়া
আগে আপনাকে হাসপাতালে নিয়ে যাই, পরে আমি ওদের দেখছি। আমি মাইশের দিকে তাকিয়ে বললাম, আমি আসার আগে যদি পালিয়ে যেতে পারিস তো পালিয়ে যা, নইলে এমনভাবে মারবো তোদের আমার কাছে মরার জন্য তোরা নিজেরাই অনুরোধ করবি। একটু আগে বললি না মৃত্যু যন্ত্রণা খুব কঠিন যন্ত্রণা, এটা আমি তোদের হাতে হাতে শিখিয়ে দেব। মাহি আমাকে কিছু বলতে না দিই বাইরে গিয়ে দরজা বন্ধ করে আমাকে নিয়ে দৌড়াতে লাগলো। মাহি তুমি এত দেরি। সরি ভাইয়া, আমাকে মাফ করবেন। আমি আসলেই দেরি করে এসেছি, আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। আমাদের বাসা থেকে হাসপাতাল বেশি একটা দূরে না, এই জন্য খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। মাহি আমাকে ভেতরে ঢুকে বাইরে দাঁড়িয়ে আছে। জানি না কতক্ষণ আমি জ্ঞান হারিয়েছিলাম। যখন আমি চোখ খুললাম তখন তাকিয়ে দেখি আমার সামনে একজন লেডি পুলিশ অফিসার বসে আছে। পুলিশকে দেখে আমি এবার ভয় পেয়ে গেলাম। আমি তো উল্টাপাল্টা কিছু করিনি, তাহলে পুলিশ এখানে কি করছে? কিন্তু পুলিশ অফিসারের পেছনে মাইশের চাচাতো বোনকে দেখতে পেলাম। ও, তার মানে এই সব কিছু হলো মাইশের চাচাতো বোনের কাজ। পুলিশ অফিসারের বুকের ওপর লেখা আছে রিয়া আক্তার। বাবা, ওনার নামটাও তো দেখি খুব সুন্দর আছে, চেহারা একটু গোলোমোলো ভাব আছে। এই মেয়ে পুলিশ অফিসার কিভাবে কি? পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে খুব সুরেলা কণ্ঠে বলল, তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে কেন? আর তোমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও? এই মুহূর্তে মাহি ভিতরে এসে বলল, রোগীর মাত্র জ্ঞান ফিরেছে আর আপনারা তাকে এভাবে বিরক্ত করছেন কেন? যদি কিছু জানাতে চান তো আমাকে বলেন, আমি উত্তর দিচ্ছি। মাহিকে একটা ধমক দিয়ে পুলিশ অফিসার বলল, এই পিচ্চি মেয়ে, তুমি কথা বলো কেন? তোমাকে আমি কথা বলতে বলছি। আমি এবার একটু রাগ দেখিয়ে বললাম, এই আপনাদের থানার পাওয়ার ওই থানায় গিয়ে দেখান, আমাকে সব বলতে আসবেন না। জানতো এখান থেকে ফালতু এসে বিরক্ত করা শুরু করছে। দেখে তো মনে হয় আমাদের পা চাটতে শুধু এসেছে। মাহি কিছু টাকা দিয়ে ওদের বিদায় করতো। আমার কথা শুনে লেডি পুলিশ অফিসার রেগে ফায়ার হয়ে গেল। উনি ঠিকই বুঝেছে আমি ওনাকে কিছু বলতে চাইছি না, এই জন্য আর কিছু না বলে চুপচাপ উনি চলে গেলেন। রিয়া চাচাতো বোন আমাকে আঙ্গুল দেখিয়ে বলল, যদি আমার বোনের কিছু হয় না তাহলে তোর খবর আছে, বলে দিলাম। যদি আমার কিছু করতে পারিস করে দেখাইস যা, আমি তোর বোনকে কেটে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দেব। কিভাবে বাইরে পরকীয়া করে বেড়ায় এর ফল বুঝতে হবে না? আমার তো মনে হয় তুই লেডি পুলিশ এভাবেই হোসনি, কারোর সাথে কি বিছানায় শুয়েছিলি? তোদের তো আবার স্বভাব ভালো না। মেয়েটা যে আমাকে হাত তুলবে তখনই মাহি ওকে আটকে বলল, এটা আপনাদের থানা না যে যার ইচ্ছা তাই করবেন। চুপচাপ এখন এখান থেকে বের হয়ে চলে যান, না হলে খুব খারাপ কিছু হবে বলে দিলাম। পাওয়ার কিন্তু আমাদেরও আছে, শুধু দেখাই না। মাহির কথা শুনে মেয়েটার আগে হাসপাতাল থেকে বের হয়ে চলে গেল। হাসপাতালে বিল দিয়ে হাসপাতাল থেকে বের হলাম। ভাইয়া এখন গিয়ে কি? যে আমাকে মারতে চেষ্টা করেছে তাকে কিভাবে আমি ছেড়ে দেব? আগে তো বাসায় চলো দেখি কি করা যায়। ভাইয়া আপনি ওদের ছেড়ে দিলে আমি কিন্তু ওদের ছাড়বো না বলে দিলাম। একেবারে জায়গা মতো ভরে দিব কিন্তু। আমার ভেতরে কি পরিমাণ রাগ জমানো আছে তা তুমি জানো না। খেলা তো সবেমাত্র শুরু হয়েছে, আগে বাসায় চলো দেখি কি করা যায়। মাহি আমাকে নিয়ে বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দেখি দরজা খোলা। এটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। ভেতরে তো আবার কেউ আসেনি। যদি ওদের কেউ এসে নিয়ে যায় তাহলে খুব বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। মাহি আমার মতো একটু আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, বাসার দরজা খোলা কেন? আমি তো বাসার দরজা লাগিয়ে গিয়েছিলাম, পুলিশ তো আবার এখানে। আরে না, তুমি কি বলছো? আগে আমাকে নিয়ে বাসার ভেতরে চলো দেখি ভেতরে কি চলছে। বাসার ভেতরে গিয়ে দেখি মাহি যেখানে মিশু আর মাইশাকে বেঁধে রেখেছে ওরা ঠিক সেভাবে বাঁধা অবস্থায় আছে। তবে ওদের সামনে আম্মু গোমরা মুখে বসে আছে। আমি আগে থেকে জানতাম যে আমার আম্মু এখানে চলে আসবে। আম্মু আমাকে দেখে বলল, তুই তাহলে আসলি আর ওদের এভাবে বেঁধে রাখলি কেন? বৌমা আমাকে বলেছে তুই নাকি রাগ করে ওদের এভাবে বেঁধে রাখছস। আম্মু তুমি তো মাইশের সম্পর্কে সব কিছু জানো। তা বৌমা তোমার হাত পায়ের বাঁধন খুলে দিব কি? মাইশা কান্না করতে করতে বলছে, আম্মু আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। আমি আর বাকি জীবনে এমন করব না। জানো তো পরকীয়া খুব খারাপ একটা জিনিস, কিন্তু যখন বললে আমার ছেলের বাচ্চা তোমার পেটে তখন আমি খুব খুশি হয়েছিলাম। সেই খুশি আমার বেশিক্ষণ স্থায়ী হয় নাই যখন আমার ছেলে বলল ওই বাচ্চা নাকি অন্য কারো। আমি আম্মুকে চুপ করে দিয়ে বললাম, এসব বলে এখন কি হবে বলো? ও আমার বন্ধুর সাথে পরকীয়া করে আম্মু। এতে আমি চুপ ছিলাম, কিন্তু এই মেয়ে আমাকে আজকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে। মরতে মরতে বেঁচে গেছে আম্মু। এখন ওকে কী করবো তুমি বলো? আম্মু মুহূর্তের ভেতরে চোখ লাল করে বলল, বাবা মন চাইছে ওকে আমি আজকে মেরে ফেলি। তোর এই কথা শুনে আমার হাত পা কাঁপছে, আমার বুকের মানিকও কেড়ে নিতে চাইছে। আমি মাহিকে ইশারা করে বললাম, মাইশার মুখটা বেঁধে ফেলো,
যেন ও কোনো কথা বলতে না পারে। আগে আমি আমার বেস্ট ফ্রেন্ডের একটু হিসাব নিকাশ করে নিই। আমার কথা মতো মাইশার মুখ বেঁধে ফেললো। মাইশা কথা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ বেঁধে দেওয়ার কারণে কোনো কথা বলতে পারছে না। আমি চেয়ার ঠেলে মিশুর সামনে চলে গেলাম আর বললাম, আমার বউ খুব সুন্দরী না? আজকে আমি তোরে কি করি এটা দেখ। বন্ধু, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, এবারের মতো আমাকে মাফ করে দে। আমার পা থেকে অনেক রক্ত বের হচ্ছে, আমার বেশি পরিমাণের কষ্ট হচ্ছে বন্ধু, আমাকে মাফ করে দে। আমি আর সহ্য করতে পারছি না। ভাইয়া আপনি ভেতরে চলে যান, আমি ওর শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আজকেও আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। মাহি প্লিজ একটু চুপ করো। আর আমি যাদের বলছি ওরা আসছে তো? ভাইয়া কাছাকাছি এসে গেছি, এখন আপনি শুধু বলবেন আর ওরা এসে কাজ শুরু করবে। মিশু কান্না করতে করতে বলল, আমার একটা বউ আছে বন্ধু, আমি নতুন বিয়ে করেছি, কাউকে কিছু বলি নাই। ওর জন্য হলো প্লিজ আমাকে মাফ করে দে। আমি আর তোর বউয়ের আশেপাশে আসবো না, মাফ করে দে আমাকে। মাফ করব? আবার তোরে? মাইশা এখন তো শুনলে ও কি বলল? তোমাকে তো শুধু এই ছেলে ব্যবহার করেছে, ও তোমার মায়ায় পড়েনি। তোমার দেহে ভোগ করার জন্য প্রেমের অভিনয় করেছে বোকা মেয়ে। স্বামী রেখে বাহিরে পরকীয়া করে বেড়ায়। আর মিশু, তুই বিয়ে করলি, আমাকে বললি না এই কথা কেন? আজকে তোর কারণে আমি সব কিছু হারিয়ে ফেলছি, কিভাবে আমি তোকে ছেড়ে দিব বল? আমাকে আমার জানটা ভিক্ষা দে, আমি আর এই শহরে থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাব। বন্ধু হিসাবে হলেও আমাকে ছেড়ে দে প্লিজ বন্ধু, প্লিজ। যখন মাইশের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলি তখন এসব মনে ছিল না? তোর কারণে আমি আজকে সব কিছু হারিয়ে একা হয়ে গেছি, কিভাবে আমি তোকে ছাড়বো? মাহি, ওরা কি এসে গেছে? ভাইয়া এসে গেছে। কই আপনারা ভেতরে আসেন, আপনাদের জন্য জিনিস রেডি আছে। মায়ের কথা শুনে 4টা ছেলে ভেতরে ঢুকলো। এক একটার বডি দেখলে মনে হবে ওরে জিম করা বডি। ওরা 4 জন ছেলে ঠিক আছে, তবে ওদের মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নেই। ওরা ছেলেতে আসক্ত। গুনে গুনে 20,000 টাকা দিয়ে ওদের এখানে আনছি। মিশু কিভাবে অন্য কারো বউ নিয়ে এক বিছানায় দিন কাটায় এখন টের পাবে। আমার সাজানো গোছানো সংসার তুই ভেঙে দিলি, তোরে আমি এভাবেই ছেড়ে দেব? ছেলেগুলো আমার সামনে এসেই মিশুর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল। আমি হ্যাঁ বলে আম্মুকে বললাম, আম্মু তুমি এখন এখান থেকে চলে যাও, এখানে ওদের সাথে খারাপ কিছু হবে। তবে চিন্তা করো না, তোমার ছেলে কাউকে খুন করবে না। বাবা কিছু দরকার নাই, আল্লাহর উপর তাকিয়ে ওদের মাফ করে দে। আম্মু আমি ওদের কিভাবে ছেড়ে দেবো তুমি বলো? এই ছেলেটার জন্য আমার বাবা আমার সাথে একটু ভালো করে পর্যন্ত কথা বলতো না। এই ছেলেটার জন্য আমাকে বিষ খেয়েছে, ওকে আমি কিভাবে ছেড়ে দেবো বলো? আমি জোরে চিৎকার দিয়ে বললাম, কুত্তার বাচ্চা, তোকে আমি ছেড়ে দেব? দেখ তোর আমি কি অবস্থা করি। ছেলেগুলোকে বললাম, ওকে পাশের রুমে নিয়ে যাও। একটা মেয়েকে দর্শন করলে মেয়েটা যতটা না কষ্ট হয় তার থেকেও ওরা আরও বেশি কষ্ট দিবা, দরকার হলে আরও টাকা বাড়িয়ে দেব। ছেলেগুলো আমাকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, টাকার কারণে আমরা সব কিছু করতে পারি। মিশু চিৎকার দিয়ে কান্না করে বলছে, এমন করিস না বন্ধু, আমি মরে যাব, আমার ভুল হয়ে গেছে। ওয়ান্টি আপনি কিছু বলেন না, আপনি আমার মায়ের মতো, প্লিজ আন্টি আমাকে মাফ করে দিতে বলেন। আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব, প্লিজ আন্টি বলেন না আমাকে ছেড়ে দিতে। মিশুর কথা শুনে আম্মু চোখ বন্ধ করে দিল। ছেলেগুলো মিশুকে ধরে পাশের রুমে নিয়ে গেল। মিশু শুধু চিৎকার করে বলছে, আল্লাহর রাস্তায় আমাকে ছেড়ে দে প্লিজ, আমার ভুল হয়ে গেছে। মিশুর এক একটা চিৎকারে দেয়াল ভেঙে যাবে বলে মনে হচ্ছে। আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম। এটাই বুঝি অপরাধের শাস্তি। খুব ভালো লাগছে। আর করবি না পরকিয়া? মাইশের সামনে কি ওর মুখের থেকে কাপড়টা সরিয়ে দিলাম। মায়ের হাত থেকে ডিভোর্সের কাগজটা মাইশের হাতে দিয়ে বললাম, এখানে একটা সাইন কর। তোর মতো বউকে নিয়ে আমি সংসার করব না। তুই না বলিস আমি তো ডিভোর্সি হাজব্যান্ড? অফিসের সবাইকে নাকি তুই এই কথা বলে বেড়াস। এখন এখানে একটা সাইন কর। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন করব না। আজ থেকে আমি বাসা থেকে বের হব না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন। যখন মিশুর সাথে বিছানায় শুয়ে মজা করতি তখন ভালো লাগতো, আমি বললে বিরক্ত হতি। আর আজকে তোর মনে হলো তুই ভুল করলি। তোর মতো কতগুলো নষ্ট মেয়ে আছে যাদের কাছে বাইরে নোংরামি করে বেড়ানো। ওই মিশুর মতো তোরও একই অবস্থা করব। আমি মিশুর মতো 10টা ছেলেকে বলেছি এখানে আসার জন্য, আমাকে তুই এখনও চিনতে পারিসনি। আম্মু আমার গেলে ঠাস করে একটা চট দিয়ে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ও ভুল করেছে তাই বলে তুই যা ইচ্ছা তাই করবি? আমি আমার আম্মুর হাত ধরে বললাম, ওই রুমে চলো, তোমার সাথে আলাদা করে একটু কথা বলবো। আম্মুকে উল্টাপাল্টা কথা বলে অন্য রুমে নিয়ে গিয়ে আমি রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা বন্ধ করলাম। তুমি এখানে থাকলে আমি কিছু করতে পারবো না। আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আম্মু। আমি কাউকে এসব দেখাতে পারছি না। আমি ছাড়বো না ওদের। দরজা খুলে দে বাবা, ওরা ভুল করেছে।
একবার মাফ করে দেখ, যদি ভালো হয়ে যায়। যত হোক, মেয়েটার পেটে একটা বাচ্চা আছে, ওর সাথে এমন করা ঠিক হবে না। ঠিক আছে আম্মু, তোমার কথা রাখবো আমি কাজ করি, তুমি বরং একটু ঘুমিয়ে নাও। অন্য রুমে থেকে মিশুর গরুর মতো চেঁচামেচি করছে, তবে ওর এই চিৎকারের আওয়াজ 4 দেয়ালের ভিতরে বন্দি, বাইরে আর যাবে না। মাহি আমার ডিভোর্সের কাগজটা নিয়ে মাইশের সামনে গিয়ে চুল ধরে বলল, ভাই, তাহলে এটাই সেই ছেলে? ভালো ভালোই বলছি, এখানে একটা সাইন করে দে, না হলে তোর আঙ্গুল কেটে দিব, যাতে পরবর্তীতে আর কিছু তুই লিখতে না পারিস। সাইন করবি নাকি? মাইশা কান্না করতে করতে বলল, ভুল তো মানুষেরই হয়, আমারও হয়ে গেছে। আমি আর এমন ভুল করব না, আমাকে মাফ করে দেন। আমি আমার জীবন থাকতে আর মিথ্যা কথা বলবো না। মানলাম তোরে আমি মাফ করে দিছি, কিন্তু তোর পেটে যে অন্যকের অবৈধ বাচ্চা, এটার কি হবে? তোর সাথে সারা জীবন থাকলে এই যন্ত্রণা আমাকে কুরে করে খাবে। দরকার হলে বাচ্চাটাকে মেরে ফেলবো, তাও প্লিজ আমাকে মেনে নেন। আমি এবার রেগে মাহিকে সরিয়ে মাইশের মুখ চেপে ধরলাম আর বললাম, যখন এসব করেছিলি তখন মনে ছিল না? আজকে খুব করে মনে হচ্ছে তুই ভুল করলি। এখন সাইন করবি নাকি আমাকে অন্যভাবে ব্যবস্থা করতে হবে? আমি মরে যাব, তাও সাইন করব না। আমি আপনাকে ছাড়তে চাই না, আমি ভুল করেছি, পাপ করেছি, আমাকে শাস্তি দেন। তাও আমাকে ছেড়ে দিবেন না প্লিজ। দরকার হলে আমাকে পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখেন, তাও আমি আপনাকে ছাড়তে পারবো না। আমাকে মাফ করেন। জোর করে আমি আর মাহি মাইশের হাত ধরে সাইন করে নিলাম। মাইশা কান্না করতে করতে বলছে, হে উপরওয়ালা, আমাকে তুমি দয়া করো, আমি আর ভুল করতে চাই না। তোর এসব কথা শুনে মন চাইছে তোরে আগুনে জ্যান্ত জ্বালিয়ে দেই। যে মেয়ে ঘরে স্বামী রেখে বাইরে এসব করে বেড়ায়, তাকে তো সবার সামনেই। ছেলেগুলো মিশুকে আমার সামনে ফেলে বলল, ভাই, ওর সব কিছু শেষ, আজব হাঁটতে পারবে না এই অবস্থা করেছি, পিছন থেকে শুধু রক্ত বের হচ্ছে দেখেন। আমরা আমাদের কাজ করলাম, এখন তাহলে যাই, আমরা কি বলেন? আমি ছেলেগুলোর কথা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে। এটা বলতেই ছেলেগুলো চলে গেল। আমি মিশুর মাথার চুল টেনে ধরে বললাম, পরের বউয়ের সাথে বিছানায় শুয়ে থাকা খুব ভালো না? এনজয় করে বাচ্চা নিলাম, পরে বউ বলবে এটা আমার স্বামীর বাচ্চা বলে চালিয়ে দিব, তাই না? এখন খুব ভালো লাগছে, হ্যাঁ এখন খুব ভালো লাগছে না? মিশুর চোখ থেকে টপটপ করে পানি পড়ছে আর বলছে, আমাকে মেরে ফেল প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে বন্ধু, এর থেকে মরে যাওয়াই অনেক ভালো। প্লিজ আমাকে তুই মেরে ফেল। আমি মাহিরাতে লম্বা ধারালো তরর দিয়ে বললাম, গরু যেভাবে জবাই করে ঠিক এভাবে ধীরে ধীরে ওর এক একটা পা কেটে ফেলো, যাতে ও সারা জীবন হাঁটতে না পারে। মিশু চিৎকার দিয়ে কান্না করতে পারছে না, তা বলছে, আমাকে মেরে ফেল, তাও এত কষ্ট দিস না তুই। এত সহজে মারবো না তোরে। মাহি, তোমাকে কি বললাম? মাহি ছুরিটা দিয়ে মিশুর পায়ে একটা টান দিতেই মিশু আমাকে বলে একটা চিৎকার দিল। চিৎকার দিতে অজ্ঞান হয়ে গেল। যা শালা, এত তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গেল। ভেবেছিলাম একটু কষ্ট দেব, তার হলো না। মাহি মিশুর একটা পা কেটে দিয়ে বলল, ওকে গাড়িতে তুলে দিয়ে ওর মুখে একটু পানি দিয়ে জ্ঞান ফিরে দিয়ে বলবে, যদি পরবর্তী সময়ে আমার সামনে আসে তাহলে ওর ভিডিওগুলো ভাইরাল করব, সাথে শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো, আর বলবে আমার সম্পর্কে যেন মুখ থেকে একটা কথাও না বের হয়। আমার কথা মতো মাহি মিশুকে টেনে বাইরে নিয়ে গেল। মাইশের দিকে তাকিয়ে দেখো ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেলেছে। আমি একটা লাঠি হাতে নিয়ে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে দাঁড়ালাম। পায়ে খুব ব্যথা হচ্ছে, তাও দাঁড়ালাম। মাইশাকে বললাম, দেখ, তোর মতো নষ্ট মেয়ের সাথে থেকে আমি সুস্থ হতে পারিনি। আজকে তুই চলে গেলি আমার জীবন থেকে, এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাইশা ধীরে ধীরে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, কি বললে আমি আপনার কাছে মাফ পাবো তা আমার জানা নেই। আমি আপনার সাথে সংসার করতে চাই, আমাকে একটা সুযোগ দেন, আমি আর ভুল করব না। মাহি আমাকে দাঁড়াতে দেখে আমার কাছে এসে আমাকে ধরে চেয়ারে বসে বলল, ডাক্তার তো বললো ভাইয়া আপনি সুস্থ হয়ে যাবেন, এখন জিদ করে নিজেকে কষ্ট দিলে হবে? এই মেয়ের কি করব? মেরে ফেলবো কি ওকে? আমার মতো নষ্টা মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। এর থেকে আমাকে বরং মেরে ফেলেন। এত সহজে তোরে মেরে ফেলবো নাকি? একটু কষ্ট দিতে হবে না? তবে তোর পেটে যেহেতু একটা বাচ্চা, এজন্য মাফ করে দিলাম। মাহি, মরিচের গুঁড়ো গুঁড়ো ওর পুরো শরীরে দিয়ে দাও। তবে আমি তোমাকে কি বোঝাতে চাইছি বুঝলে তো? মাহি হাসি দিয়ে বলল, কয়েকদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, তাই করবেন তো? আপনি দেখেন আমি ওর কি করি। মাইশে চিৎকার করে মিশুর মতো কান্না করে বলছে আমাকে, আমাকে মেরে ফেলেন, তাও এইভাবে শাস্তি দিবেন না। আরও বেশি করে পরকীয়া করবি না? একটু শাস্তি তো পেতেই হবে। মাহি, তুমি তোমার কাজ করো, আমি অন্য রুমে যাচ্ছি, তুমি কাজটা সেরে নাও। মাইশা আমাকে চিৎকার করে ডাকছে, কিন্তু আমি ওর কথা কানে নিচ্ছি না। এক একা চোখ বন্ধ করে কান্না করছি। যার প্রতি আমার মায়ার ভালোবাসা ছিল, সেই মানুষের সাথে খারাপ কিছু করছি, আমার তো খারাপ লাগবেই। তবে যে আমার কথা চিন্তা করেনি,
আমি কেন তার কথা চিন্তা করব? আমি আম্মুর রুমের দরজা খুলে দিতেই আম্মু রুম থেকে বের হয়ে আমাকে চড় দিতে দিতে বলল, তুই এত নিষ্ঠুর হলি কিভাবে? তোর কি একটুকু মায়া লাগে না? যখন ওরা আমাকে রেখে পরকীয়া মেতে উঠতো তখন আমার বুঝি খারাপ লাগেনি আম্মু? মাগো, আমি মরে যাব, আমার আর সহ্য হচ্ছে না। আমার হাতগুলো একটু খুলে দেন, আমি নিজে নিজে আত্মহত্যা করব। মাহিকে বললাম ওর হাত পা মুখ বেঁধে গাড়িতে তুলে দিয়ে বলো ওকে থানার সামনে রেখে আসতে। আর শোন মাইশা, যদি কখনো আমার পেছনে লাগিস না তাহলে তো সবগুলো ভিডিও ভাইরাল করে দেব। এখন কিন্তু তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোরে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। মাহি জোর করে মাইশের মুখ বেঁধে ওকে বাইরে নিয়ে গেল। মাহি বাইরে যেতেই আমার ছোট বোন তাড়াহুড়ো করে বাসায় এসে বলল, ভাইয়া ভাইয়া, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা, তোরে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আসছে। ছোট বোনের কথা শুনে আমি একটা হাসি দিলাম আর বললাম, আজকে আমার ছোট বোন আমার বাসায় কি মনে করে আসছে? মাহি দৌড়ে ভিতরে এসে বলল, সর্বনাশ, বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে, পুরো বাসা ঘেরাও করে ফেলেছে। আমি আগেই বলেছিলাম মিশুকে মেরে ফেলি, ওই শালা মনে হয় তোমার নামে কিছু বলেছে। এখন তাহলে কি করবেন ভাইয়া? আমার কিছু হবে না মাহি, তুমি এখন বাসায় যাও। আমার জন্য অনেক করেছো, আর করতে হবে না। কিন্তু কোনো কিন্তু বলতে হবে না, তুমি এখন বাসায় যাও, আমি সব কিছু দেখছি। মাহি আচ্ছা বলে চলে গেল। মাহি যেতে আমার ছোট বোন আমার হাত ধরে বলল, ভাইয়া তুই কাউকে খুন করছস? না না, এটা হতে পারে না, আমি জানি তুই এমন কিছু করতে পারিস না। ধুর, এসব কি বলিস? আমি এবার কাউকে খুন করব কেন? তোরা থাক এখানে, আমি পুলিশের সাথে কথা বলে আসছি। বাবা, তোর শরীরে রক্ত ভরা আছে, এখন যাওয়া লাগবে না। আমি গিয়ে কথা বলছি, যদি তোরে ধরে নিয়ে যায়। আমি কি কাউকে খুন করেছি যে আমাকে ধরে নিয়ে যাবে? এত চিন্তা কেন করো আম্মু? আর একা বোন আমার, তুই আমার সব কিছু গুছিয়ে নে। আজকে আমি এই বাসা থেকে চলে যাব, আর থাকবো না এখানে। ভাইয়া ভাবি কোথায়? ওনাকে তো দেখছি না। আম্মু ছোট বোনকে ধমক দিয়ে বলল, তুই চুপ করবি? তোরে এত কথা বলতে বলছি? তোর কোনো ভাবি নাই, আর পরে আমি তোরে সব কিছু বুঝিয়ে দেব, নে, ঠিক আছে? আমি চেয়ার ঠেলতে ঠেলতে দরজাতে বাইরে চলে গেলাম। গিয়ে দেখি সেই হাসপাতালে লেডি পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, আর ওনার পেছনে মাইশা চাচাতো বোনও দাঁড়িয়ে আছে। আমি পুলিশ অফিসারের সামনে গিয়ে ছাড়ান দিয়ে বললাম, তা ম্যাডাম, হঠাৎ করে আমার বাসায় আসলেন, আমাকে বলে আসবেন না? কিছু চা পানির ব্যবস্থা করতাম। আমরা এখানে চা খেতে আসি নাই। আপনার বউ কোথায়? ওনাকে আপনি ডাক দেন। আমার বউকে দিয়ে আপনার কি দরকার? যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে তো আমাকে বলেন। আমার বউ আসলে একটু অসুস্থ, এই জন্য বের হতে পারবে না। পেছন থেকে মাইশের চাচাতো বোন কান্নামাখা কণ্ঠে বলল, ম্যাডাম, ও আমার বোনকে মেরে ফেলছে, দেখেন না, ওর শরীরে রক্ত লেগে আছে। আপনি শুধু বলেন, ওকে আমি এখনই ধরে নিয়ে যাব, থানায় নিয়ে ইচ্ছে মতো। আহা, থামো তো। এই ছেলে, আমি এতক্ষণ ভালো করেই কথা বললাম, কিন্তু আমার কথা তুই শুনলি না। তোর বউকে ডাক বলছি, নইলে রাস্তা থেকে টেনে ছিঁচড়িয়ে তুলে নিয়ে যাব। বাবা, এত ক্ষমতা আপনার? আমাকে এখান থেকে নিয়ে যাবেন? যদি এক বাপের বেটি হন তা নিয়ে দেখান তো আমাকে, আমিও দেখতে চাই আপনার পাওয়ার। রিয়া আমার মুখ চেপে ধরে বলল, পুলিশের সাথে পাঙ্গা নেওয়ার মানে কি জানিস তো? জেলের ভেতরে ঢুকিয়ে ল্যাংটা করে পিটাবো। তোর কোন বাবা এসে তোরে বাঁচাতে পারবে না, এমনভাবে মারবো সমাজ আর মুখ দেখাতে পারবি না। আমি রিয়ার হাত ছাড়িয়ে বললাম, আরে ম্যাডাম, ধীরে, এত রেগে যাওয়ার কি আছে? উপরে তাকিয়ে দেখেন, একটা সিসিটিভি ক্যামেরা আছে, ওখানে সব কিছু রেকর্ড হচ্ছে। এটা আপনার বাবার থানা না যে যা মন চাইবে তাই করবেন। তোরে যদি জেলের ভেতর ঢুকিয়ে ল্যাংটা করে পিটাতে না পারি তাহলে আমার নাম রিয়া না। আমাকে মারার এত ইচ্ছা, তাও একটা মেয়ে হয়ে? ছেলে হলে একটা কথা হতো। মাইশা চাচাতো বোন বলল, তুই কাদের সাথে কথা বলছিস, এর কোনো ধারণা আছে তোর? আরে রাখ, তোরা পুলিশ আমার একটা ভালো বাঁকা করতে পারবে না। যদি কিছু করতে পারিস তো কর, গিয়ে যা। আর হ্যাঁ, এটাও সত্যি, তোর বোনের গোপন অঙ্গে আমি মরিচ দিয়েছি। কিভাবে বাহিরে পরকীয়া করে এটা বোঝাতে হবে না? গিয়ে দেখ, থানার সামনে হয়তো পড়ে আছে। আর যার সাথে পরকীয়া করতো তার একটা পাও কেটে নিয়েছি। এখন যদি পারিস তো আমার কিছু করে দেখা। তোর বোনকে ডিভোর্স দিয়ে দিয়েছি, ওর সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। আমার কথা শুনে মাইশের চাচাতো বোন দৌড়াতে লাগলো। রিয়ার চোখ মুখের আগে লাল বর্ণ ধারণ করেছে, হয়তো আমার কিছু করতে পারছে না এই জন্য। আর আমাকে ধরবে কিভাবে? আমার বিরুদ্ধে তো ওদের কাছে কোনো প্রমাণ নেই। আমি হাসি মুখে বললাম, এত কষ্ট করে থানা থেকে আমাদের বাসায় আসলেন, আসেন কিছু খেয়ে যান। তবে ম্যাডাম, আপনাকে সত্যি মাস্ত লাগছে, কি ফিগার আপনার, আপনাকে দেখে যে কোনো ছেলের। রিয়া আমার শার্টের কলা টেনে ধরে বলল, আমি যদি এক বাবার মেয়ে হয়ে থাকি তাহলে তোরে আমার দেখার আছে। শার্টের কলা ছাড়ুন ম্যাডাম, সিসি ক্যামেরা আছে কিন্তু,
আর এত কাছে আসবেন না, কিস করে দেব। আপনার শরীর থেকে মাতাল করে একটা ঘ্রাণ ভেসে আসছে, মন চাইছে আপনার ভিতরে ঢুকে পড়ি। রিয়া আমাকে ছেড়ে দিয়ে পুলিশ জিপে জোরে একটা ঘুষি দিল আর অদ্ভুত ধরনের একটা চিৎকার দিয়ে বলল, আমার চাকরি জীবনে আমি এইভাবে কখনো অপমানিত হই নাই। তবে তোরে আমার দেখার আছে। যতদিন বেঁচে থাকবো ততদিন তোর কথা মনে থাকবে আমার। খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হবে। আমি চেয়ারটা রিয়ার সামনে নিয়ে গিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে একটা পিক তুলে দিয়ে বললাম, রাতে ঘুমানোর আগে ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? এই কথা বলেই আমার হাতের রক্তগুলো রিয়ার কাপড়ে মুছে বললাম, এত রাগ করে না ময়না, কী আর করবেন, হাতে প্রমাণ নাই, এখন চাইলেও কিছু করতে পারবেন না। এখন আঙ্গুল চুষে থানায় যান, গিয়ে বসে বসে প্ল্যান করেন কিভাবে আমাকে ধরবেন। আর একটা কথা, আমি চেয়ারে বসে যদি এতটুকু করতে পারি, তাহলে দাঁড়ালে আপনার কী অবস্থা করব জানেন তো? রাগে এবার রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে, তা আমি দেখতে পারছি। তবে আমার একজন পুলিশ অফিসার কীভাবে অপমানিত করা উচিত হয়নি। যতই হোক, উনি আমাদের থানার পুলিশ অফিসার। রিয়া মাথায় হাত দিয়ে ওর রাগকে কন্ট্রোল করে বলল, খুব বড় ভুল করলি তুই। আমি বারবার নিষেধ করেছি আমার সাথে লাগতে আসবি না। এখন থেকে দিন গোনা শুরু কর। আচ্ছা শুরু করব। তবে একটা কথা কি জানেন পুলিশ ম্যাডাম, আপনি যদি আমার বউ হতেন তাহলে খেলা জমতো, স্বামী স্ত্রী প্রতিদিন যুদ্ধ হতো। রিয়ার কিছু না বলে গাড়িতে উঠে সব কনস্টেবলকে বলল সবাই যেন চলে আসে। রিয়া যাওয়ার পর একটা ছেলে কনস্টেবল আমার সামনে এসে বলল, খুব বড় ভুল করলেন আপনি মিয়া। এ মেয়ে এমনিতেই এত অহংকারী, তার উপরে এত রাগী, আর তার সাথেই আপনি পাঙ্গা নিলেন। আপনার কপালে শনি আছে মিয়া, তাড়াতাড়ি এই দেশ ছেড়ে পালিয়ে চলে যান, নইলে আমার যে ধারণা আমাদের রিয়া ম্যাডাম আপনাকে উলঙ্গ করে রাস্তায় পিটাবে। ওনাকে আপনি না চিনলেও আমি ঠিকই চিনি, তবে আপনার ভালোর জন্য এই কথাগুলো বললাম। থাকেন, আসি। এই কথা বলে সবাই চলে গেল। কনস্টেবলের কথা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। এ আর এমন কি করবে, ছেলে হলে একটু টেনশন হতো, কিন্তু এটা তো মেয়ে। তবে যাই কিছু বলি না কেন, এই মেয়েকে বিয়ে করলে বালিশ লাগবে না। কি মেয়ের শালা। চেয়ার ঘুরিয়ে বাসার ভিতরে গিয়ে দেখি সবাই ভেতর থেকে আমার দিকে তাকিয়ে সব দেখছিল। মাহি তো বলেই দিল, ভাইয়া আমি উপর থেকে এসব দেখছিলাম, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার এত সাহস। আমি তো মনে করেছিলাম আপনি ভীতু, এখন তো দেখি আপনি বাঘের বাচ্চা। আমি বুক ফুলিয়ে বললাম, 1900 কটকটি সালে আমার বাবা সুন্দরবন থেকে বাঘ শিকার করেছিল। আমি সেই বাবার ছেলে, বিষয়টা তো বুঝতে হবে নাকি? হয়েছে, আর ভাব দেখাতে হবে না। তোর বাবা তো ভয়ে একটা ইঁদুর পর্যন্ত মারতে পারে না। সেই বাপের ছেলে হয়ে তোর এত সাহস হলো কিভাবে, এটাই আমার মাথায় আসছে না। তবে আর যাই হোক, তুই কাজটা ঠিক করিস নাই। উনি একজন পুলিশ অফিসার, ওর সাথে এমন করা ঠিক হয় নাই। যদি এই বিষয়টা সিরিয়াস মনে করে তোর সাথে উল্টাপাল্টা কিছু করে, তাহলে তুই কি করবি? আহাম্মু, সারও তো কিছু হবে না। এখন তাহলে যাওয়া যাক, কি বলো? মাহি মন খারাপ করে বলল, ভাইয়া আমাকে ছেড়ে চলে যাবেন? আমার বাসা তো বেশি দূরে না, এখান থেকে 10 টাকা ভাড়া। সময় হলে আমার বাসায় পড়তে যাবে। এখানে আসছিলাম আমি আমার বউয়ের জন্য, এখন তো আর ও নাই, তাই যেতে হবেই। আপনাকে খুব মিস করব ভাইয়া। মিস করার কি আছে, যখন আমাকে মনে পড়বে আমাদের বাসায় চলে যাবে। তুমি তো আমার ছোট বোনের মতো। ছোট বোন বলবেন না ভাইয়া, আমি যদি বড় হতাম তাহলে আপনার সাথে প্রেম করতাম। আগে গরুর দুধ খেয়ে বড় হও, ঠিক আছে? একা চল, এখন যাওয়া যাক। মাহির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। রাস্তায় একা বলল, বাবা কিন্তু খুব রেগে আছে তোর উপর, সাবধান। যদি বাবা কিছু বলে তো কোনো কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। আচ্ছা ভাইয়া, কি হয়েছে আমাকে একটু বলবি? মাহি আগে বাসায় চল, আমি তোরে সব কিছু বুঝিয়ে বলবো। আর তোর ভাইয়া তোর ভাবিকে ডিভোর্স দিয়েছে। তোর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল না, ওর সাথে ওই মেয়ের পরকীয়া ছিল। এমনকি ওর বাচ্চা ছিল তোর ভাবির পেটে। আমরা তো মনে করেছিলাম। আম্মু ছাড়ো তো এসব কথা, এখন আমার আর এসব শুনতে ভালো লাগছে না। যা হবার তা তো হয়ে গেছে। আমার কথা শুনে আর কেউ কিছু বলেনি। বাসার সামনে যেতে আম্মু বলল, তোর বাবা কিছু বললে কোনো কথা বলবি না, ঠিক আছে? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, বাবা বকা দিলে দিতেই পারে, কারণ এতদিন পরিবারকে ছেড়ে বউকে নিয়ে দৌড়েছিলাম, সব দোষ আমারই ছিল। দরজা টেলে ভেতরে যেতেই দেখি বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। আমাকে দেখে বাবা শুধু বলল, এখন পেট চালানোর মতো কিছু নাই পকেটে, এজন্য আমার গাড়ি চলে আসছে। আমি বাবার কথা শুনে কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। এতদিন পর বাসায় আসছি, বাবা রাগ করবে এটাই তো স্বাভাবিক। বহুদিন পর আমি আবার আমার রুমে চলে আসলাম।
কত না সময় পার করেছি এখানে। রুমে যেতে একা আমাকে প্রশ্ন করলো, ভাইয়া তোর পা ভালো হবে কবে? কেন? আমি ভালো না হলে বুঝি আমাকে বাসা থেকে বের করে দিবি? এটা কি বললি ভাইয়া? তুই এই কথা বলতে পারলি আমাকে? মন খারাপ করিস না, এমনিই বললাম। এখন যা, আমার জন্য কিছু নিয়ে আয়, খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসছি। একা যেতে আমি বিছানায় বসলাম। আজকে যেন আবার সে আগের পুরনো স্মৃতি ফিরে আসছে। এতদিন মনে হচ্ছিল যেন আমি কালো অন্ধকারের মাঝে ছিলাম। বসে বসে সব চিন্তা করছি, তখন আম্মু ফোন নিয়ে ভিতরে এসে বলল, নে তোর ভাইয়ের সাথে কথা বল। আম্মু আমার হাতে ফোনটাতে বাইরে চলে গেল। ভাইয়াকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আমি ভালো আছি। আম্মুর মুখ থেকে সব কিছু শুনলাম আমি। তবে এসব এখন বাদ দিয়ে মাঝে মাঝে বাবার সাথে গিয়ে দোকানে বসবি। আমি তো মাঝে মাঝে দেশে আসি। আমার কি কোনো ঠিক ঠিকানা আছে বল? তুই ছাড়া পরিবারকে দেখার মতো আর কে আছে বল? ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। দেখতে দেখতে আজকে 5 দিনের মতো চলে গেল। এখন প্রতিদিন সকালে নিয়ম করে ব্যায়াম করি। আমার আর এখন হুইল চেয়ার লাগে না, লাঠিতে ভর করে নিজে নিজে হাঁটতে পারি। এখন সকাল বাজে 10টার মতো। বেলকনিতে বসে বসে বাইরের পরিবেশ দেখছি। ভাইয়া ব্যালকনিতে বসে কি করছিস? কি আর করব, বসে বসে তোর জন্য ভাবি খুঁজি। একা আমার হাতে এক মুখ পানি দিয়ে বলল, তাহলে আজকে হয়ে যাক। ভাইয়া এই ব্যালকনিতে বসে চোখ বন্ধ করে নিচে পানি ফেলবি। যদি কোনো মেয়ের উপর পানি পড়ে, সেটাই আমার নতুন ভাবি হবে। না বোন, এসবের মাঝে আমি আর জড়াতে চাই না। এখন একটু নিজের লাইফটা এনজয় করি। প্লিজ ভাইয়া, আমার জন্য এটা কর। রুমের ভেতরে সারাদিন বসে থাকিস, ভালো লাগে তোর বল? এটা করা কি খুব জরুরি বোন? প্লিজ ভাইয়া কর না। আমি চোখ বন্ধ করে বললাম, তুইও চোখ বন্ধ কর, দেখি আমার কপালে কি আছে। পানি নিচে পড়তেই জোরে একটা চিৎকার দিয়ে কে যেন বলল, ওরে গোলামের পুত, তোর এত বড় সাহস আমার উপর পানি ফেলিস? আমি চোখ খুলে নিচে তাকিয়ে দেখি একটা সুন্দরী কিউট মেয়ে পানিতে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দাঁত কেলিয়ে বললাম, মামুনি তোমার কি হয়েছে? তুমি ভিজে গেছো? ইস, ঠান্ডা লাগছে তোমার? নিচ থেকে চিৎকার দিয়ে বলল, আমাকে ভিজে তুই উপর থেকে সাহস দেখাস? যদি সাহস হয় তো নিশ্চয় তোর খবর করছি আমি। আমি একার দিকে ফিরে তাকিয়ে বললাম, সব কিছু হয়েছে তোর জন্য। ভাইয়া ভাবি তো মাশাল্লাহ ভালোই আছে, জাগিয়ে কথা বল। দূর সাতার মাথা, দিলি তো ঝামেলা বাঁধিয়ে। লাঠিতে ভর করে ধীরে ধীরে নিচে নামলাম। দরজা খুলে বেরোতেই মেয়েটা আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে বলল, তোর সাহস কিভাবে হয় আমার গায়ে পানি দেওয়া? এতটা কাছে আসবেন না ম্যাডাম, চুম্মা দিয়ে দেব। মেয়েটা আমাকে ছেড়ে শাড়ির আঁচল কোমরে গুঁজে বলল, কুত্তা বিলাই, গাছের কাওয়া, খাটাস ফালতু, বট গাছের কালাভূত, তোর মাথা ফাটাবো আমি, তোরে কেটে ফেলবো আমি। তোর মায়ের বাপ শালার পুত, তুই আমার গায়ে পানি দিলি কেন? একা ভেতর থেকে দৌড়ে এসেই বলল, এই মেয়ে, মুখ সামনে কথা বল। আমার ভাই কুত্তা হলে তুই হলি কুত্তি। তুই গাছের কালাফুত, তুই বট গাছের পেতনি। তুই আমার ভাইয়ের মাথা ফাটাবি কি? আমি তোর মাথা ফাটাবো। গায়ে একটু পানি পড়েছে এতেই এত জ্বলে গেলি? যদি ভাইয়া বেলকনি থেকে তোর শরীরের উপর মুতে দিত তাহলে ভালো হতো। মেয়েটা আবার কান্না করে দিয়ে বলল, তোর দুই ভাই বোন মিলে আমাকে অপমান করলি, দাঁড়া আমিও তোদের মজা দেখাচ্ছি। এই কথা বলে মেয়েটা কাকে যেন কল দিল। আমি একাকে ধমক দিয়ে বললাম, যা বাসার ভেতরে যা তুই। ওর ওপর পানি দিয়ে আমি অপরাধ করছি? এই মেয়ে শোনো, আমি সরি বলছি, প্লিজ কিছু মনে করো না। মেয়েটা চোখের পানি মুছেই বলল, তোরে আমি মাফ করব? আমার উপর পানি দিলি, আবার আমাকে যা ইচ্ছে তাই বলিস। আমি একা বলে কিছু করতে পারছি না। আহারে অসহায় মেয়ে, দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে ওর কেউ নেই, জঙ্গলের বাড়ি। আসো বোন, তুমি আমার সাথে, তোমাকে 2 মুঠো ভাত খাইয়ে দিই। কতদিন ধরে না খেয়ে আছে। একা চুপ করতে বলছি না তোরে, যা ভেতরে যা। আমার কি দোষ? আমি তো ভেবেছিলাম এই মেয়েকে ভাবি বানাবো, কিন্তু ওর তো দেখি চরিত্রে। তোর আমার দেখার আছে, তুই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলিস? আমি কি চিনিস তুই? আমি চৌধুরী পরিবারের ছোট মেয়ে। এই তোদের ঝগড়া আর করতে হবে না। এই যে অচেনা রূপবতী, রূপের মেয়ে, আমি তোমার কাছে সরি বলছি। আমার কথা শুনে মেয়েটা তেলে বগিনে জ্বলে মুখের পানি মুছে বলল, তোর সরি তুই রাখ, আমার উপর পানি দিলি তুই, এর হিসাব তোকে দিতেই হবে। আরে বাবা, এত পেঁচিয়ে লাভ আছে? আমি বলছি না আমার ভুল হয়েছে। নেন, আপনি একটু পানি দিয়ে আমাকে ভিজিয়ে দেন। তুই শুধু দাঁড়া, আজকে তোর খবর আছে। আগে ওনাকে আসতে দে, তারপর তোরে পিটিয়ে পিটিয়ে রাস্তায় নিয়ে যাব। এই কথা বলতেই একটা মাইক্রো আমাদের সামনে এসে দাঁড়ালো। তবে মাইক্রোর ভেতর থেকে যে মেয়েটা নামলো তাকে দেখে আমি একটু অবাক হইনি। তবে আমার বিশ্বাস হচ্ছে না
যেই পুলিশ অফিসার রিয়া এই মেয়েটার বড় বোন। সেদিন এই মেয়েটাকে অনেক কথাই বলেছি, আর আজকে উল্টাপাল্টা কিছু বলা যাবে না। রিয়া হলুদ রঙের সিল্কের শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে যেন কোনো বিয়ের গায়ে হলুদ থেকে এসেছে। এত সুন্দর একটা মেয়ে, তার উপরে মেয়ের বয়স এত অল্প। এই বয়সে কীভাবে আমাদের থানার অফিসার হলো এটাই বুঝলাম না। রিয়া গাড়ি থেকে নামতে মেয়েটা এগিয়ে গিয়ে ওর বোনের সামনে কান্নার ভাব ধরে বলল, আপু, ওরা দুই ভাই বোন আমাকে ইচ্ছে মতো অপমান করেছে। এক তো ওরা আমার উপর পানি ফেলে আমাকে ভিজিয়ে দিয়েছে, তার উপর দুই ভাই বোন মিলে আমাকে যা ইচ্ছে তাই বলছে। তুমি ওদের থানায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারো। মেয়েটার কথা শুনে একটু মন খারাপ হলো। আসলেই আমার বোন একা একটু উল্টাপাল্টাভাবেই কথা বলেছে, যার কারণে এই মেয়ের মন খারাপ হয়েছে। তবে এখন এখানে কোনো ঝগড়া করে লাভ নেই। আমি যদি জানতাম এটা রিয়ার ছোট বোন, তাহলে এই মেয়ের সাথে ঝগড়া তো করা দূরের কথাই বলতাম না। বড় বোন যেমন, ছোট বোন ঠিক তেমনই তো হবে। আমি একবার এই মেয়েটাকে বললাম, আসলে আমি আমার বোনের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আর নাও পানির মগ নাও, তোমার যদি মন চায় আমাকে ভিজিয়ে দিতে পারো। এই কথা বলতেই মেয়েটা আমার উপর পানি ঢেলে দিয়ে বলল, আমার রাগ এখনো মেটে নাই। আপু, তুমি কি ওর কিছু করবে? এখন যা করলে এটা বেশি হয়ে যাচ্ছে। তোর রাগ মিটে নাই তো আমরা কি করব? ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, নইলে আমি কি করব এটা তোদের কারো ধারণা নেই। তোরা তো আমাকে ভালো করেই চিনিস। আমার ছোট বোনের উপর পানি দিয়ে আবার আমার বোনকে অপমান করবি? এই সাহস তোদেরকে কে দিয়েছে? নাকি থানায় নিয়ে গিয়ে? সেদিনের কথা কি বলে গেলি রে রিয়া? আজকে বোনের হয়ে এখানে আসলি? এখন কিন্তু আমার চেয়ার লাগে না, এই জন্য কথাবার্তা একটু হুশ করে বলবি। রিয়া কোমর থেকে পিস্তলটা টান দিয়ে বের করে আমার কপালে তাক করে বলল, শুধু ট্রিগার চাপবো, এরপর তো ওই পারে চলে যাবি। সাধারণ একজন পাবলিক হয়ে আমার মতো পুলিশ অফিসারের সাথে লাগতে গেলে জীবন পুড়ে ছারখার হয়ে যাবে। সেদিন কিছু বলি নাই বলে আজকে যে তোরে ছেড়ে দেব, এটা আর এমন কোনো কথা না। দেব এখানে ভরে। রিয়ার হাত টান দিয়ে দুই গাল চেপে ধরে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের মাঝে জড়িয়ে নিলাম। রিয়া ছাড়ানোর চেষ্টা করেছে কিন্তু পারছে না। আমি ওর ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে মজা নিতে লাগলাম। আমি ধীরে ধীরে রিয়ার কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে পেটের উপর হাত রাখলাম। তখনই আমার বোন বলল, ভাইয়া কি করছস? তোর মাথা খারাপ হয়েছে? এটা রাস্তা, সবাই দেখছে, ছেড়ে দে। একার কথা কানে যেতে রিয়াকে ছেড়ে দিয়ে ঠোঁটগুলো মুছে বললাম, তোর শরীরে তো কারেন্ট আছে, আমি আগে জানতাম না রে বাবা। মেয়ে নয় তো, এই যেন আগুনের গোলা। রিয়া আমার হাত থেকে ছাড়া পেতেই চুপচাপ গাড়ির সামনে চলে গেল। তবে রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। এটা দেখে আমার কলিজা ছেদ করে উঠল। আমি কি ভুল করলাম? রাস্তার মাঝখানে আমি এটা কী করলাম? অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, উনি একজন পুলিশ অফিসার। আমার এটা করা মোটেও ঠিক হয়নি। রিয়ার এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর বোনকে নিয়ে চলে গেল। যে মেয়েটা এত বেশি পরিমাণে রাগী, সেই মেয়েকে লিপ কিস করলাম, পেটের উপর হাত দিলাম। এরপরেও ও আমাকে কিছু বলেনি। রিয়াজকে খুব অসহায় ছিল। ও একটা মেয়ে হয়ে আমার সাথে শক্তিতে কিভাবে পারবে? রিয়ার সাথে আমার এমন করা মোটেও উচিত হয়নি। সত্যি কি ভুল করলাম? খুব বড় ভুল করলাম আমি। একা আমার হাত ধরে বলল, ভাইয়া কাজটা কি ঠিক করলি? ওর সাথে ঝগড়া হয়েছে, এটা মানা যায়, তাই বলে রাস্তায় এসব? আমিও তো একটা মেয়ে, আমি বুঝি যে ওর কতটা খারাপ লেগেছে। বিশ্বাস করবন, আমি ইচ্ছে করে এসব করিনি। কীভাবে যে কী করলাম আমি নিজেও বলতে পারি না। আমার এমনটা করে একদমই ঠিক হয়নি। ওর কাছে মাপ চাইতে হবে। এত কিছু হয়ে যাওয়ার পর এই মেয়ে তরে মাপ করবে মনে হয়? তবে তুই একটু সাবধানে থাকবি। এই মেয়ে এখন খুব রেগে আছে, না জানি কখন ফেটে যায়। চল ভিতরে যাই, যা হয়েছে তা বললে কি আর ঠিক হবে? তুই ভাইয়া আমার সামনে এইসব করা শুরু করলি, তোর লজ্জা করে না? ছোট বোনের সামনে আর লজ্জা দিস না বোন, আমার ভুল তো করেই ফেললাম। বাসার ভিতরে যেতেই বাবা বলল, আর কত বাসায় বসে থাকবি? মন চাইলে মাঝে মাঝে একটু দোকানেও গিয়ে বসতে পারিস। আমি শুধু বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, কাল থেকে যাব, তোমাকে বলতে হবে না। এই বলে রুমে চলে গেলাম। আসলে বাবা ঠিক কথাই বললেন, সারাদিন বাসায় বসে থাকি এটা তো ঠিক না, একটু কাজকাম তো করতেই হবে। হঠাৎ করে টুংটাং করে ফোনটা বাজতে লাগলো। ফোনের স্ক্রিনের দিকে নজর দিতে দেখি অচেনা নাম্বার থেকে কল এসেছে। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে সেই বহু বছরে চেনা পরিচিত কণ্ঠে আওয়াজ করে বলল, ফিরবো আমি পবিত্র হয়ে, নিবেন কি আমাকে? ভুল করছি, পাপ করছি, মাফ করে দিবেন কি আমাকে? আমি হু হু করে হাসতে হাসতে মাইশাকে বললাম, তুই এবার পবিত্র হবি? ভালোই তো বললি, তোর পেটে তো এখনও অবৈধ একটা সন্তান, আবার বলে পবিত্র হবে। ফালতু, আমাকে কল দিয়ে তুই বিরক্ত করবি না। ডিভোর্স দিয়ে দিয়েছি না, এখন আমাকে আবার কেন বিরক্ত করছিস? মাইশা কান্না করতে করতে বলল, আমি খুব বড় একটা ভুল করেছি, আমি আর জীবনে এমন কিছু করব না, আমাকে মাফ করে দেন।
আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। যদি আর কোনোদিন কল করিস না তাহলে তোর নাম্বার ব্লক করে দেব। ফোন রাখ। যদি আবার আপনার সাথে আমার রাস্তায় হঠাৎ করে দেখা হয় তাহলে আপনি আমাকে দেখে তখন আফসোস করবেন বলে দিলাম। হ্যাঁ, তোরে দেখে আমি আফসোস করব। আমার তোর খেয়ে দিয়ে কাজ নেই। এক কাজ কর, তুই পতিতা বললিতে চলে যা, টাকাও পাবি আর সাথে নষ্টামিও করতে পারবি। এমনটা আমি কখনো করব না, তবে আপনি আমাকে আবার ফিরিয়ে নেবেন যদি আমি এটা বলি। এই বস্তির মেয়ে, তোরে আমি আবার ফিরে নেব কে বললো? তোর কি মাথা খারাপ হয়েছে? 1 মাসের ভেতরে আমি আবার আপনার বাহুডোরে মাথা দিয়ে ঘুমাবো। যদি আমাকে আটকাতে পারেন তো আটকে দেখাবেন। তোর ফালতু কথা বলে তোর সাথে সময় নষ্ট করছি কেন? ফোন রাখ। ফোন কেটে দিলাম। মাথাটা নষ্ট করে দিল এই মেয়ে। এখন একটু ছাদে যাব, বহুদিন ধরে উপরে যাওয়া হয় না। ধীরে ধীরে হেঁটে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা ছেলে আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমার দিকে ফিরতেই আমি ওকে চিনে ফেললাম, কারণ এই ছেলে রিয়ার থানার পুলিশ কনস্টেবল। সেদিন যে কনস্টেবল আমাকে রিয়ার সম্পর্কে বলেছিল এটাই সেই ছেলে। ছেলেটা আমাকে দেখে বলল, আরে মিয়া, আপনি দেখি এখন হাঁটতেও পারেন। আমার মতো আপনিও বুঝি এ বাসায় ভাড়া নিয়েছেন? ভাড়া নেব কেন? এটা তো আমাদের নিজের বাসা। কিন্তু আপনি তো... এসব অনেক কাহিনী। তো বলো, তোমাদের ম্যাডামের কি খবর? খবর তো ভালোই আছে। উনি পুরো একটা পুলিশ ফোর্স তৈরি করেছে আপনাকে মারার জন্য। আমি আগেই বলেছি ওনার সাথে লাগতে আসবেন না। এখনো সময় আছে, পালিয়ে চলে যান। রিয়া যেহেতু আমার সাথে গেম খেলতে চাইছে, আমি তার সাথে একটু গেম খেলি না? ওর সাথে কিছু করতে হলে এই ছেলের সাথে আমার হাত মেলাতেই হবে, যদি গোপন কিছু খবর পেয়ে ওর কাছ থেকে। এজন্য আমি ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, আমি লাদেন, তুমি? ভাই, আপনার সাথে বন্ধুত্ব করলে আমার চাকরি শেষ। ম্যাডাম যেই রাগী, আপনার সাথে দেখলে আমি খালাস। দরকার নাই ভাই। তুমি একটা ছেলে হয়ে একটা মেয়েকে এত ভয় পাও? আমার মতো সাহসী হও মিয়া, তাহলে জীবনে কিছু করতে পারবে। আমি তো তোমার ম্যাডামকে আজকে সবার সামনে লিপ কিস করছি। তোমার ম্যাডাম একটা জিনিস বলতে হবে, এক কিস করে আমি পুরো পাগল হয়ে গেছি। ছেলেটা চোখ বড় বড় করে বলল, কি? জানি বিশ্বাস করবে না, থানায় গেলেই বুঝতে পারবে তোমার ম্যাডাম আমার উপর কেমন রেগে আছে। এখন তাহলে ফ্রেন্ড? ছেলেটা আমার সাথে হাত মিলিয়ে বলল, আমি রুদ্র, তবে আপনার কলেজে আছে বলতে হবে। কলিজা না থাকলে ছেলে হয়েছি কেন? ছেলেটা ফোনটা হাতে নিয়ে কি জানি একটা দেখে বলল, ম্যাডাম মেসেজ করেছে, এখনই যেতে হবে। যাও, তবে শোনো। তুই করেই বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তুই করে বলবো। এখন বল, তোর ম্যাডামকে কিভাবে পটাবো? তোর ম্যাডাম মেয়ে নয় তো যেন আগুনের গোলা। আমি এসবের ভিতরে নাই বাবা, তবে আমি এটা বলতে পারবো আজ পর্যন্ত ম্যাডাম কোনো একটা ছেলের সাথে ভালো করে পর্যন্ত কথা বলে না। আমাদের সাথে তো ঠিকমতো কথা বলে না। উনি সবসময় বলেন জীবনে চলতে গেলে একা একাই ভালো, কারো কোনো কথা শুনতে হবে না, নিজের মন যা চাই তাই করতে পারবো। ছেলেদের বিষয়ে উনি এতটাও আগ্রহ দেখায় না। দেখাবে ঠিকই, সেই মানুষটা তো সঠিক সময় আসতে হবে, আসলে ঠিকই দেখাবে। ধুর, তুই যে কি বলিস, আমাকে মারার প্ল্যান করেছিস তুই। আমি ভাই এত তাড়াতাড়ি মরতে চাই না, তুই থাক, আমি গেলাম ভাই। রুদ্র চলে যাওয়ার পর আমি কিছুটা সময় থেকে নিচে চলে গেলাম। নিচে নেমে যেতেই একা বলল, ভাইয়া হাসপাতালে যেতে হবে, অনেকদিন হলো তো যাস না। চল আজকে গিয়ে দেখি তোর পা দেখে ডাক্তার কি বলে। ভালো একটা কথা মনে করলি বোন, চল যাওয়া যাক। একের সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে শুনি আগে যে ডক্টর ছিল, যিনি আমার বিষয়ে সব কিছু জানতেন, তিনি নাকি চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন ডক্টর এসেছে। মাত্র একটু ভালো হতে শুরু করেছি, এর মাঝে আবার নতুন ডাক্তার। মেজাজটা গরম হয়ে গেল না? নার্স আমাকে ডক্টরের কেবিনের সামনে নিয়ে গিয়ে বলল, আপনি ভিতরে একটু বসেন, ম্যাডাম একটা রোগী দেখছে। রোগী দেখা শেষ হলেই আপনি কথা বলে নেবেন। এই কথা বলেই নার্স চলে গেল। ভেতরে ঢুকে দেখি সাজানো গোছানো একটা রুম। ডক্টরের কেবিন সুন্দর তো বলতেই হবে। আমি একটু মজা করে ডক্টরের চেম্বারে বসে একাকে বললাম, তা বোন, তোমার কি সমস্যা বলো আমাকে। ভাইয়া ডক্টর এসে দেখতে তোর 12টা বাজিয়ে দিবে, এখানে না বসে আমার পাশে বস। আরে ধুর, ডক্টর রোগী দেখা নিয়ে বিজি আছে, কেউ আসলে আমাকে ডাক্তার মনে করবে। এখন এক কাজ কর, আমার কয়েকটা ছবি তুলতো। একা রাতে ফোনটা দিয়ে ডক্টরের কেবিন থেকে ওই কি যেন সাপের মতো গলায় একটা ঝোলানো আছে, ওইটা আমি গলায় ঝুলে ছবি তুলতে লাগলাম। হঠাৎ করে দরজা ঠেলে একটা মেয়ে ভিতরে ঢুকলো। মেয়ে বলে ভুল হবে, আরে এই তো দেখি রিয়া ছোটো বোন। ডাক্তার তো চেঞ্জ হয়েছে, এজন্য মেয়েটা আমাকে হয়তো ডক্টর মনে করবে। আমার মতো রিয়ার বোনও হয়তো ডক্টর দেখাতে আসছে। আমি একটু ভাব ধরে চেয়ারে বসে বললাম, তা আপনার কি হয়েছে? রিয়ার বোন উল্টো আমাকে প্রশ্ন করলো, আপনি কে যে আপনাকে আমি বলতে যাব? সকালে ঘটনা মনে হলে এখনো শরীর জ্বলে। দেখুন,
আগে কি হয়েছে না হয়েছে এটা বলে লাভ আছে? আমি ডক্টর, আপনি রোগী। সমস্যাগুলো বলে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন। ভাইয়া এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চুপ করে বসে থাক তুই। মেয়েটা আমাকে প্রশ্ন করলো। তাই নাকি? আপনি এখানকার নতুন ডাক্তার? আমার তো মনেই ছিল না। এই কথা বলে মেয়েটা একটা ব্রেজ আমার সামনে রেখে বলল, এখানে তো খুব সুন্দর করে লেখা ইভা চৌধুরী। তার মানে এখানে নতুন ডাক্তার একজন মেয়ে। ইভা চৌধুরীর নামটা শুনতেই আমার হালুয়া টাইট হয়ে গেল। রিয়ার বোন বলছিল আমি চৌধুরী পরিবারের মেয়ে, তার মানে এই মেয়ে এখানকার নতুন ডাক্তার। খাইছে রে আমারে। আমি তাড়াতাড়ি ডাক্তারের চেয়ার থেকে উঠে একার পাশে বসলাম। আর রিয়ার বোন ডক্টরের চেয়ারে বসতে বসতে বলল, ইডিয়েট কোথাকার। কিছু কি বললেন ম্যাডাম আমাকে? এবার চোখ মুখে একটু রাগ প্রকাশ করে বলল, আপনার নাম কি লাদেন? আর আমি সত্যি খুব দুঃখিত সকালের ঘটনার জন্য। প্লিজ কিছু মনে করবেন না। তখন আমার যে কি হয়েছিল আমি জানতামই না। আপনি আমাকে আরো 2টা চড় দিলেও আমি কিছুই বলতাম না। তাই বলে আমার আপুর সাথে এসব করবেন? আপু বাসায় যাওয়ার পর থেকে শুধু কান্না করছে। কোনো ছেলে আপুর এত কাছে আজ পর্যন্ত আসে নাই। আসা তো দূরের কথা, ও ছেলে দেখলেই দূরে দূরে থাকে। এখানে কি আপনি রোগী দেখবেন নাকি পরিবারের বিষয়ে কথা বলবেন? একা তুই ইদানিং একটু বেশি কথা বলিস। সবসময় কি তোর কথা বলতে হবে? আমি বেশি কথা বলি না। ঠিক আছে থাক তুই, আমি গেলাম। একা বোন আমার কথাটা তো শোন, আমি বলতে চেয়েছি। একা বের হয়ে যেতে যেতে বলল, আজকের পর থেকে আমাকে বোন বলে ডাকলে তোর খবর আছেই, বলে দিলাম। এভা আমাদের কাহিনী দেখে বলল, আপনার বোন তো দেখে খুব রাগী। ও একটু অন্য টাইপেরই। ওর কথায় কিছু মনে করবেন না। আর আমি আসলে বিশেষ করে হরি আন্নে আমারে ছোট মানুষ করিয়া মাফ করিয়া দিয়েন। এভাবে আর মুখে হাসি টেনে বলল, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। কি যে বললেন এটাই বুঝলাম না, কিন্তু ভালো লাগছে। তবে বিশেষ করে আমার আপুর কাছ থেকে মাফ চেয়ে নেবেন। আপু খুব রেগে আছে আপনার উপর। সে আর বলতে হবে না তোমাকে, দরকার হলে পা ধরে মাপ চাইব। ধন্যবাদ। এখন চলেন, আপনার পায়ের কি অবস্থা দেখি। হাঁটতে তো পারেন নাকি? একটু একটু করে হাঁটতে পারি। এবার পেছনে আমি অন্য আরেকটা রুমে চলে গেলাম। বেডের উপর গিয়ে বসতেই বা বলল, খুলে ফেলেন। আমি চোখ বড় বড় করে বললাম, খুলে ফেলেন মানে? আরে আপনার প্যান্ট একটু উপরে তোলেন, এটাই বললাম। আমি কপালে হাত দিয়ে বললাম, ও তাই বলেন। আমি তো আবার মনে করছি। আপনি আবার কি মনে করেছেন? কিছু না। এবার আমার পায়ের উপর হাত রেখেই শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে আমাকে চেপে ধরলো। আমি জোরে একটা চিৎকার দিতেই এবার আমার মুখে হাত দিয়ে বলল, চুপ করেন। এবার ওর হাত সরিয়ে নিল, কিন্তু ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি একটু মন খারাপ করে বললাম, তখনের জন্য আমি সরি বলেছি। আমি জানলে আপনার উপর কখনো পানিও ফেলতাম না। এখন এমনটা না করলেও পারতেন। আপনি ইচ্ছে করে আমার পায়ে চেপে ধরছেন না। এবার আমাকে বেড থেকে নামিয়ে বলল, এখন দেখেন, লাঠি ছাড়া হাঁটতে পারবেন। আপনার উপর আমার রাগ আছে, তবে সেটা হাসপাতালের বাইরে দেখাবো, ভেতরে না। এখন তো আপনি আমার রোগী, আমি আপনার ভালোর জন্য এমনটা করছি। আমি বেড থেকে নিচে নেমে দেখি আসলে আমি হাঁটতে পারি। অযথা ওনাকে ভুল ভাবলাম। আমি এবারকে সরি বললাম। এবার একটা ইঞ্জেকশন বের করে বলল, সরি বলতে হবে না, এটা তো আমার কর্তব্য ছিল। এই আপনি এই জিনিসটা দিয়ে কী করবেন? এটা আপনার পাশাই দিব। মাপ চাই ম্যাডাম, আমি এসবে ভয় পাই। আমার দরকার নেই বাবা। আরে কিছু হবে না, এই ইঞ্জেকশনটা দিলে আজকের পর থেকে আর হাসপাতালে আসতে হবে না। সত্যি তো? কিন্তু আমার যে এসবে ভয় লাগে। এবার হাতে এগিয়ে দিয়ে বলল, আমার হাত ধরে, তাহলে কিছু হবে না। এবার চোখের দিকে তাকিয়ে জানি না আমার কি হয়েছিল। সত্যি মেয়েদের চোখ আলাদা একটা জাদু আছে। এবার যে কখন ইঞ্জেকশন দিয়েছে আমি বলতেও পারিনি। সব শেষে বললাম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার কাজ ছিল। আপনার কি এখন কোনো কাজ আছে? না, হাতে তেমন কাজ নেই। কেন বলুন তো? আমার ছোট বোন তো চলে গেছে, এখন আমি বাসায়। তাই বলে একজন ডাক্তার আপনাকে দিয়ে আসবে? আপনার সাহস তো কম না। সাহস আছে দেখেই তো বললাম। প্লিজ ম্যাডাম। আমি না আপনার শত্রু, আমার সাথে গেলে? মারলে মারবেন, সমস্যা নেই, চলেন না প্লিজ। আচ্ছা, আপনি বাইরে গিয়ে বসেন, আমি হাতের কাজটা শেষ করে আসছি। আমি বাইরে গিয়ে বসে ফোন চাপতে লাগলাম। এমন সময় এমন একটা ঘটনা ঘটে গেল যা আমার কল্পনাতেও ছিল না। তো এরপর কী ঘটেছে এটা জানতে হলে অবশ্যই এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। দেখা হচ্ছে আবারও। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা।